2016 পর্যন্ত আক্রান্ত আমরা যেভাবে কাজ করেছে, তারপরে সেটা করতে পারছে না। করতে না পারার অনেকগুলো কারণের একটা প্রধান কারণ হচ্ছে আমার কার্টুনের প্রতি একটা অ্যাট্রাকশান আছে। 70-80 জন ঘিরে গেল এবং তারপরে মারধর শুরু করে দিল, লিটারালি মারধর করছে ঘিরে। তখন তো ভয় লাগছে, শুধু ভয় লাগছে মানে আমি, আপনাকে বাঁচানোর কেউ ছিল না সেই সময়, কার্যত কেউ ছিল না সেই মুহূর্তে, এবং সেই পরিবেশে কারোর পক্ষে এগিয়ে গিয়ে কিছু করা কঠিনও ছিল। আপনাকে শাসক পক্ষ থেকে কখনো কোনো প্রলোভন বা কোনো ফোন এসছে কখনো যে বা সমঝোতা করার জন্য কেউ কখনো বলেছেন? না, শাসক দল থেকে কখনো আসেনি, কিন্তু বিজেপি থেকে একাধিকবার এসছে। তাহলে আপনাকে কি আমরা দেখতে পাবো কোনো ক্যান্ডিডেট হিসেবে বা কোনো বিশেষ প্রতীকে? কারণ সিপিএম আপনার নিজের প্রতীক আছেই, তারপরে বললেন বিজেপি, মানে আমাদের এখন একটা সংশয় তৈরি করে দিলেন যে কোন চিহ্নে আপনাকে দেখতে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা। নমস্কার, আনকাট আড্ডার সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমরা আনকাট আড্ডায় কোনো ইন্টারভিউ নেব না। আজকের আড্ডাটা একটা জীবনকে পড়ে নেওয়ার চেষ্টা। একজন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে শুরু করেছিলেন তার জীবন, তারপরে লড়াই, লড়াই এবং লড়াই। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তার গবেষণাগারে। রাজনীতির ময়দানে নাম ছিল না একেবারেই, কিন্তু হঠাৎ একদিনই হয়ে উঠলেন নাগরিক প্রতিবাদের এক অনিবার্য প্রতীক। একটা কার্টুন, একদিনের কারাবাস, এবং তারপরে শুরু হলো জীবনের অন্য এক অধ্যায়। আজকে আমরা কথা বলবো সদ্য অবসরপ্রাপ্ত রসায়নের অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে। অম্বিকেশ দা, নমস্কার। আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আজ আপনার জীবনের গল্প শুনবো, অনেক না জানা কথা আমরা জানবো। মেদিনীপুরের কৌড়দাতে যে জীবন শুরু হয়েছিল বা ছোটবেলাটা কেটেছিল, সেই কৌড়দা কি হাতছানি দেয়, ডাকে? অবশ্যই হাতছানি দেয়, কিন্তু হাতছানি দিলেও সে হাত ছানিতে সাড়া দেওয়াটা অনেকটা অসম্ভব হয়ে গেছে কার্যত। কারণ একসময় যখন গ্রাম জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছি, তখন তো অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নের একটা ছিল গ্রাম জীবনে মানুষের যে দুঃখ দুর্দশা দেখছি, একদিন যদি বড় হই, যদি কোনো চাকরি বাকরি উপায় অর্জন করি, তাহলে গ্রামে থেকে সেই গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করব। এই ভাবনাটা ছিল ছিল, স্বপ্ন হিসাবেই ছিল। ছোটবেলায় তো স্বপ্ন দেখাটাই একমত, তখন তার বাস্তবটা চিনিনি। আর বাস্তবটা যে কত বৃহৎ সেটা গ্রামে থেকে অতটা বোঝাও যায় না। আর দারিদ্র্যের পরিসরে বড় হওয়ার তো একটা সীমাবদ্ধতা থাকেই। ঠিক। কিন্তু তারপরে সময়ের সঙ্গে সঙ্গে স্কুল জীবন শেষ করে কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, মাঝখানে 9 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। ঘটনা তাই। সেই সময় তো লড়াইটা একেবারে অন্যরকম হয়ে গেল, পড়াশোনার একটা অনিশ্চয়তা হয়েছিল, কিরকম কিছু? অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য জীবনে পড়াশোনার চলটা খুব বেশি থাকে না। গ্রামের একটা প্রাইমারি স্কুল ছিলই, কিন্তু প্রত্যেকটি পরিবারের একটা লড়াই থাকে আগে খেয়ে পরে বেঁচে থাকার। যেহেতু বেশিরভাগ মানুষের দারিদ্রতা এতটাই, খেয়ে পরে বেঁচে থাকা লড়াইটা সারতে সারতে আর ছেলেপুলেদের শিক্ষা দীক্ষা দেওয়ার যে ইচ্ছেটা, সেটা অতটা ছিল না তখনকার দিনে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, গ্রামীণ মানুষদের মধ্যে পড়াশোনা জানা, উচ্চশিক্ষিত কার্যত কোনো লোকজন ছিলেনই না। আচ্ছা। এমনকি চাকুরিজীবী লোকজনও আমাদের গ্রামে তেমন ছিল না। বাবা যখন চলে গেলেন তখন একটু অসহায়, সেই 9 বছর বয়সে ওই অসহায়ত্ব অতটা আমি উপলব্ধি করতে পারিনি। তবে হ্যাঁ, বাবা চলে গেলেন, তারপরে মাকে অবলম্বন করেই বড় হতে রইলাম। হ্যাঁ, এবং মূল সমস্যাটা ছিল দারিদ্র আর কি। দারিদ্রটাকে মোকাবিলা করে মা, স্বামী নেই, মায়ের যে লড়াই, সেই লড়াইয়ের কাছাকাছি আমাকেও থাকতে হয়েছে। মায়ের সঙ্গে সমস্ত কাজে আমাকে সহযোগিতা করতে হতো। তখন ধরো চাষাবাদ, গ্রামীণ জীবনে মানুষের তো একমাত্র উপার্জন চাষাবাদ।
তাহলে চাষাবাদ করতে গেলে লাঙল গরু মাঠের সেসব কাজ কাজ, করেছেন? সেসব কাজ মা তো মাঠে যেতে পারতেন না, না। আমাকে বলতেন তুই এই কাজটা করে দে, আমি সেই কাজগুলো করতাম আমার মতো করে। হুম। মা ধান সিদ্ধ করতেন, সেই ধান সিদ্ধে সহযোগিতা করা, কি ধরো ধান সিদ্ধের জন্য যে জ্বালানি বা জোগাড় করা, সেগুলো তো সঙ্গে গিয়ে নিয়ে আসতাম একসাথে করে, এইসব কাজকর্ম করতাম। আর বাকি ভাই বোনরা? সেখানে বলতে গেলে আমার বাবার দুটো বিয়ে। আচ্ছা। আমার বাবার আমি অষ্টম সন্তান 9 সন্তানের মধ্যে, কিন্তু মাতৃগর্ভের আমি মায়ের 4 সন্তানের মধ্যে আমি তৃতীয় সন্তান। আচ্ছা। অর্থাৎ আমার বাবার প্রথম যে বিয়ে হয়েছিল তার 5 সন্তান রেখে বড় মা আর কি তখনকার দিনে কলেরাতে আক্রান্ত হয়ে মারা যান। আচ্ছা। তো এই 5 সন্তানকে নিয়ে বাবা কিভাবে সংসার প্রতিপালন করবে এরকম একটা পরিপ্রেক্ষিতে বাবা আবার বিয়ে করেন। নিশ্চয়ই। সেই 4 সন্তানের আমি তৃতীয় সন্তান, অর্থাৎ সব মিলিয়ে 9 সন্তান। বাবার নিরিখে আমি অষ্টম, মাতৃগর্ভের নিরিখে আমি তৃতীয়। তাহলে ভাই বোন তো অনেক ছিলেন। 9 জন। হ্যাঁ। কিন্তু আমি যখন জন্মগ্রহণ করি বা একটু আমার বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে, তখন আমরা যে 6 বোন আর 3 ভাই, তার মধ্যে 5 দিদিরই বিয়ে হয়ে গেছিলো। তখন 12-13 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। ও। অর্থাৎ আমার দিদি, আমার উপরে 5 জন দিদি, তাদের সকলেরই তখন বিয়ে হয়ে গেছিলো। আমার বড়দা, 3 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই, বড়দারও বিয়ে হয়ে গেছিলো। আচ্ছা। আর আমার নিচে একটা ছোট বোন ছিল কেবলমাত্র। অর্থাৎ সংসারটা যখন বাবা মারা যায় তখন বাবা, মা, আমরা 3 ভাই, ছোট বোন, আর বড়দা বিয়ে করেছেন, তার একটি পুত্র সন্তান। আচ্ছা। এরকম 8 জনের একটা পরিবার আর কি। তো যাই হোক, তারপরে বাবা মারা গেলেন, আমরা 7 জন হয়ে গেলাম। তার বছর 2-2.5-এর মধ্যে আমাদের হাঁড়ি আলাদা হয়ে গেল। বড়দা পৃথক হয়ে গেলেন। বড়দা, বৌদি আর ছোট ভাইপো আলাদা হয়ে গেল। এদিকে তখন আমরা রইলাম বিধবা মা, আমার উপর একজন দাদা, আমি, আমার ছোট বোন। এইভাবে শুরুটা হয়েছে। তার জন্য লড়াইটা আরো প্রকট হয়ে গেল। আচ্ছা। এবং মার যে কোনো কারণে হোক আমার উপর একটা ভরসা ছিল যে সমস্ত কাজে আমাকে ডাকলে পাওয়া যাবে আর কি। ধানটা ভেঙে আনতে হবে, মানে হাস্কিং মেশিনে নিয়ে গিয়ে, কি কয়েকটা কুমড়ো গাছ চারা হয়েছে, গাছে একটু জল দিয়ে দিতে হবে, কি গোয়ালে গরুগুলো আছে একটু বাইরে বের করে দিতে হবে, কি আবার বাইরে থেকে গরুগুলোকে। অতটুকু ছোট একটা বাচ্চা ছেলে সব করতে পারতেন? হ্যাঁ, 8-9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর বয়সে এগুলো আমাদের করতেই হতো, মানে সহযোগিতার মতো করে আর কি। সবটা দায়িত্ব নিয়ে নয়, সহযোগিতা করা। মানে ওটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আর কি। হ্যাঁ, এগুলো গ্রামীণ জীবনে, এগুলো সাথে সাথে পড়াশোনাটা তো চালিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা বলতে আমাদের গ্রামীণ কালচার যেটা ছিল, যেহেতু প্রাইমারি স্কুল আছে, ছেলে মেয়েরা 5-6 বছর হয়ে গেলে স্কুলে দিতে হবে, নাহলে স্কুলের মাস্টারমশাই বলবে কি হলো ছেলেটাকে স্কুলে পাঠাচ্ছ না যে। হ্যাঁ, তো একদিন সরস্বতী পুজোর দিন মা আমাকে একটা নতুন জামা কাপড় পরিয়ে একটা ব্যাগে করে স্লেট খড়ি দিয়ে বড় যারা পাড়ায় থেকে যায় তাদের সঙ্গে বলে দিল যে একে নিয়ে যা, একে হাতে খড়ি দিয়ে দিতে বলবি হেডমাস্টারমশাইকে। হেডমাস্টারমশাই ছিলেন ব্রাহ্মণ, তিনি নিজেই পুজোটা করতেন আর কি, এবং বড় ছাত্রদের নিয়ে পুজোটার আয়োজন করতেন। তা আমরা গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো, তারপরে বলে দেওয়া হলো যে এরকম জেঠিমা বলেছে হাতে খড়ি করে দিতে। হেডমাস্টারমশাই একটু পুষ্পাঞ্জলি করানো, তারপরে স্লেটের উপরে হাতটা ধরে লিখে দেওয়া। আপনার জল মানে স্মৃতিতে উজ্জ্বল। ওই স্মৃতিগুলো মানে যে কোনো কারণে এখনো অমলিন আর কি। সেই অনেক কাল আগেকার কথা, অনেক কাল। তাও সেটা মানে এরকম ছোটবেলার যে এই দারিদ্র জীবনে মানে অনেক ঘটনাই থাকে, একটু দুঃখজনক থাকে, কিন্তু এমন কোনো ঘটনা পারিবারিক হোক বা সামাজিক আপনার এখনো বলতে গেলে চোখ ভিজে যায়, সেরকম কোনো ঘটনা আপনার মনে পড়ে? আর প্রথম যে ঘটনাটা মনে পড়ে সেটা হচ্ছে যখন মানে পরিবারটা ভেঙে গেল, বড়দা আলাদা হয়ে গেলেন, দুটো হাঁড়ি আলাদা হয়ে গেল। হ্যাঁ, তখন যে মাসটাতে এই পৃথক হয়ে যাওয়াটা হয়েছিল সেটা হচ্ছে ভাদ্র মাস। আর গ্রামীণ জীবনে ভাদ্র মাস হচ্ছে টানাটানির মাস। সেই সময় মানে ঘরে ধান চাল কার্যত থাকে না,
সবার শেষের দিকে চলে আসে। তা আমাদের ধান চাল কিছু নেই, হাঁড়ি নেই, হাঁড়ির চাল নেই, কিচ্ছু নেই। ন্যাচারালি তখন চাষযোগ্য একটা জমি, মানে চাষ হয়ে গেছে, শুধু মানে ফলন ফলবে তারপরে কাটা হবে, এরকম একটা সেই সময় জমি বিক্রি করে কিছু টাকা পয়সা সংগ্রহ করে রেশনের চাল টাল কিনে এবং কিছু আসবাবপত্র কিনে শুরুটা করতে হয়েছিল। আমি তার দায়িত্ব নিয়ে করিনি, কিন্তু আমি সঙ্গে দেখেছি। সেটা খুব খারাপ লেগেছিল, কিন্তু মেনে নিতে হয়েছে, কিছু করার ছিল না। আবার যে বাড়িতে আমাদের এই ভাগাভাগিটা হলো, কিছুদিন পরে সেই বাড়ি আমাদের ছাড়তে হলো, কেননা বাবা সম্পত্তিটা যখন ভাগ করে যায় 3 ছেলের নামেই করে গেছে, তার মধ্যে যে জায়গাটাতে বাড়িটা ছিল সে বাড়ির জায়গাটা বড়দার নামে করা ছিল। বড়দা নেচারলি কিছুদিন আমাদের থাকতে দিল, তারপরে বললো তোমরা একটা বিকল্প ব্যবস্থা করে নাও, তো করে নিতে হলো। এগুলো সবই ছোটোবেলায় আর কি, মানে সেই সব কথা এখনো মনে হলে মনে পড়ে, খুব কষ্ট। কিন্তু তার জন্য আমি কাউকে দোষারোপ দিচ্ছি না, অনেক ফ্যাক্ট ইজ দ্যাট এগুলো সেই সময়ে সেই বয়সে করতে হয়েছে আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় অম্বিকেশ দা যে এই গ্রাম বাংলার জীবন, নদী, তারপরে ধরুন প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রকৃতি বা মেলা বা গ্রামের যে স্কুল, এই সমস্ত কিছু থেকে জীবনকে আরো শক্ত করতে শেখায়, মানে সমস্ত কিছু জীবনকে আরো লড়াই করতে সাহায্য করে? আমাদের এলাকায় কোনো নদী টদী নেই। আচ্ছা, আমাদের খুব নিকটবর্তী কোনো নদী নেই। আমাদের যেখানে বাড়ি অ্যাকচুয়ালি পূর্বতন মেদিনীপুর জেলা আর অধুনা পূর্ব মেদিনীপুর জেলা। পূর্বতন কাঁথি মহকুমা, অধুনা এগরা মহকুমা, হ্যাঁ, এবং থানা এগরা, গ্রামের নাম কোকদা। আমাদের কিছুটা দূরে বঙ্গোপসাগর, দীঘা, জুনপুট, এই সকল অঞ্চলগুলো আমাদের বাড়ি থেকে 35 কিলোমিটার 30 কিলোমিটার দূরে এগুলো আর কি। আমাদের আশেপাশে কোনো সেরকম নদী টদী আমরা দেখিনি। নদী, নৌকো বাওয়া এসব আমাদের ছোটোবেলায় দেখা নেই। কিন্তু মেলা, গাজনের মেলা, পৌষের মেলা, তারপরে গ্রামে যাত্রা, গ্রামের লোকজনরাই, এগুলো ছিল এন্টারটেনমেন্ট। গ্রামীণ জীবনের কাছে এগুলোই খুব যথেষ্ট। সারা বছর মানুষ দুঃখ কষ্টের মধ্যে, ঝড় ঝাপটার মধ্যে, কাদা, গ্রামীণ যে রাস্তাঘাট, তার মধ্যে যেভাবে দিন অতিবাহিত করতে, এখন সেটা আমাদের কাছে কল্পনার অতীত, কিন্তু এরকম জীবনই ছিল এবং সেটাই লোকে মেনেও নিত, কারণ অত তাদের বহির্জগৎ সম্পর্কে কোনো ধারণা ছিল না। হাট বাজার মেলা এইসবই ছিল জীবনের অঙ্গ আর কি। তো মেলা নিশ্চিতভাবে বছরে 1বার 2বার কথা ধরো মেলা হবে, সেটা একটা বিরাট আনন্দের ব্যাপার। এবং মেলাগুলো এমন সময় হতো, ধরো পৌষ মেলা, মানে যখন পৌষ মাসে যখন মেলা হচ্ছে, তখন হচ্ছে ওই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে, তখন প্রত্যেকের বাড়িতে যত দারিদ্রই থাক না কেন কিছু ধান তার বাড়িতে আছে, মানে চাষ আবাদ হয়ে উঠে এসছে, ধান ঝাড়া হয়ে গেছে, কিনে দেওয়ার মতো অবস্থা থাকে। কিছু না হলে হাটে নিয়ে গিয়ে কিছু ধান বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে, হয়তো শীতের পোশাক কি একটা কোনো মেলা দেখতে গেলে হাতে পয়সা দেওয়া, এই সুযোগটা সবাই পেত আর কি। সেই জন্য একটা কথা আছে না গ্রাম বাংলায়, কারো কারো পৌষ মাস, কারো কারো সর্বনাশ। এই পৌষ মাস কথাটা এইখান থেকে এসছে আগে। মানে আমাদের যে প্রকৃতির যে বৈচিত্র্য, বর্ষা আসবে, হেমন্ত আসবে, তারপরে শরৎ আসবে, এই হেমন্তে পাকা ধান, সেই ধান কেটে মাঠ থেকে ঘরে আসবে, মা লক্ষ্মী ঘরে আসবে, তারপরে ঝেড়ে সেগুলোকে গোলায় ভরা হবে, সারা বছরের জন্য সেটাকে সঞ্চয় করে রাখা হবে, যেমন তার মধ্যে দিয়ে পেটের ভাত জোগাড় হবে, আবার সেই ধান হাটে বিক্রি করে সেখান থেকে নুন, তেল, যা যা সামগ্রী প্রয়োজনীয় লোকে কিনবে। আর আশেপাশে পুকুর যদি থাকে, কিছু জায়গা থাকে, সেখানে সবজি চাষ, মাছ চাষ, বাঁশ চাষ, এইসব করে, বাকি কেউ হাঁস চাষ, কেউ মুরগি চাষ, এগুলো হচ্ছে গ্রামীণ জীবনের অঙ্গ আর কি। এইসব করে চলে। সেই জন্য পৌষ মাসটা হচ্ছে গ্রামের সব মানুষের হাতে 2টি পয়সা আছে, কেননা ধান মাঠের থেকে এসছে, সে যত কমই ধান আসুক, এসছে তো, ধান যখন আছে, লক্ষ্মী যখন ঘরে আছে, তখন অভাব নেই। এই যে গ্রাম্য জীবনের গল্পটা বলছেন, তাতে করে আপনার চারিত্রিক দৃঢ়তা বা মানে জীবনকে একটা শক্ত হওয়ার কি শিক্ষা দিল, মানে দিয়েছিল বলে মনে হয়, নাকি সেটা করে? আমি যেভাবে ব্যাপারটাকে উপলব্ধি করেছি আর কি, এই যে আমার 9 বছর বয়সে বাবা মারা গেলেন, তার কয়েক বছরের মধ্যে পৃথক হয়ে যাওয়া হলো,
এটা তো শিশু জীবনে একটা প্রভাব ফেলেছে নিশ্চয়ই। তার সঙ্গে গ্রামীণ জীবনের যে অর্থনীতি, তার যে দারিদ্র্য, অশিক্ষা, অনেক কুসংস্কার, তার মধ্যে লড়াই করে বড় হওয়া, এবং তারপরে যখন বড় হচ্ছি, বড় তো সবাই হচ্ছে, আমিও হচ্ছি, নিশ্চয়ই, সেটা তো কিন্তু স্বাভাবিক। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধরো আমি স্কুল, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানের গবেষণাগারে যখন যাচ্ছি, তখন আমি মনে করছি, যখন আমি বিজ্ঞান শিক্ষায় আসছি, বিজ্ঞান গবেষণাগারে ঢুকছি, তখন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো আমাকে কিন্তু অনেক বেশি সাহায্য করছে পরিণত। বিজ্ঞানটাকে বুঝতে। বিজ্ঞানটা কি, কুসংস্কারটা কি, দারিদ্রটা ছিল বলে হয়তো আমি আমার জেদটা চেপেছিল, আমার মনে হয় আর কি আমার মনে হয় যে এগুলো যেন কেউ যদি এই ফেজটা অতিক্রম করে আসে, তাতে মানে একটা automatic সে শক্ত হয়ে যাবে। তার মন এবং লড়াই করার স্পৃহা দুটোই শক্ত হবে, হঠাৎ ভেঙে পড়বে না। হ্যাঁ, আমি এই কথাতেই আসছি যে এই আপনার এত চূড়ান্ত দারিদ্রতা বা অসুবিধা, সোজা কথা বলতে, তার সাথে সাথে মাকে এই রকমভাবে সাহায্য করা, সব কিছুতে তারপরে এতটা উচ্চ শিক্ষা করা, সে একটা তো বিরাট লড়াইয়ের ব্যাপার। মানে সেই লড়াইটা কিন্তু শুধু ওই গ্রাম্য জীবনের যে মানে সব কিছু আমাকে শক্ত করে দিল তখন আমি উচ্চশিক্ষা, এটা তো অত সোজা ব্যাপার নয়। তা সেই যে ওই লড়াই করার অতটা প্রবণতা আপনি শক্তি পেলেন কিভাবে, ওই কি করলেন, ওই লড়াইটার গল্পটা একটু শুনতে আমি চাই। বলি, একটু প্রেক্ষাপট বললে, আমাদের ধরো গ্রামে 150টা পরিবার ছিল, এবং হার্ডলি 15টি পরিবার ছিল যারা তাদের চাষ থেকে যা ধান আসতো সারা বছর পেটের ভাতটা জোগাড় হয়ে যেত। তার মানে যার সারা বছরে পেটের ভাত জোগাড় হচ্ছে সে হচ্ছে ভালো, মানে তারা ধনী আর কি গ্রামের নিরিখে। বাকি পরিবারগুলো 85% পরিবারের তো সারা বছরের পেটের ভাত জোগাড় হতো না ধানের চাষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্রামে কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি কেউই নেই। আমাদের আগের জেনারেশন, বাবা কাকার জেনারেশন। আমাদের জেনারেশনে আমি হচ্ছে প্রথম অনার্স গ্র্যাজুয়েট। এইটা এই কারণে বলছি যে গ্রামীণ এলাকায় কোনো পড়াশোনার চল নেই, কিন্তু সবাই প্রাইমারি স্কুলে যায়, আমরা যাই। এবারে প্রাইমারি স্কুলে পাশ করার পরে পড়াশোনা প্রায় বন্ধ হওয়ারই অবস্থা। তখন মানে একটা তো দারিদ্র কারণ আছে, দুই হচ্ছে পড়াশোনা করে কি আর হবে, পরিবেশ নেই, পড়াশোনা করে কি হবে। ওই কিছুদিন আরও দুটো ক্লাস হয়তো পড়বে, তারপরে তো সে তো চাষাবাদ করতে হবে, সে নাঙল নিয়ে মাঠে যেতে হবে, পড়াশোনা করে কি হবে, এরকম থাকে। তো সেই অবস্থায় আবার এটা আমাদের তখন বেতন ছিল, স্কুলে গেলে এটা বেতন দিতে হতো। স্কুলে গেলে, হ্যাঁ, মানে পড়তে গেলে স্কুলে, মানে 5, 6, 7, 8 যে হায়ার সেকেন্ডারি স্কুল, ছাত্ররা বেতন পেত না, বেতন দিতে হতো স্কুলে, টিউশন ফি। হ্যাঁ হ্যাঁ, বেতন মানে টিউশন ফিস দিত। হ্যাঁ, টিউশন ফিটাও তো একটা আর্থিক দায়িত্ব, সেটা সব পরিবার পারতো না। ন্যাচারালি পড়াশোনার আগ্রহটা খুব কম ছিল। কিন্তু সেই সময় আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা নতুন স্কুল হলো, তার কোনো অনুমোদন নেই। কয়েকজন প্লেন গ্র্যাজুয়েট শিক্ষককে নিয়ে এসে তারাও বিনা বেতনে তারা পড়াচ্ছে। তারা বাড়ি বাড়ি ঘুরে তারা স্কুলটাকে চালু করবার জন্য ছাত্র খুঁজছে। আচ্ছা, সেরকম আমি একজন ছাত্র হয়ে গেলাম স্কুলে। বেতন দিতে হবে না তো পড়তে পারবো, বলেছিল যে বেতন তো দিতেই হবে না, প্রয়োজনে আমরা 2 একটা বই দিয়ে সাহায্য করবো। বাহ, ঠিক আছে, এই তো সুযোগ ছাড়বো কেন, চলে গেলাম। তো 5, 6, 7, 8 সেটা 4টে ক্লাস পড়লাম। এবং পড়ার সময় কী হয়, আমি নাকি ক্লাসে ফার্স্ট। কি হয়তো টোটালে আমি হয়তো 55% নম্বর পাচ্ছি, আমি ফার্স্ট। আচ্ছা, অঙ্কে 100-র মধ্যে 62 পাচ্ছি, আমি ফার্স্ট। মানে ওই অতটা নাম্বারও কেউ পাচ্ছে না, বা অত স্টুডেন্টই নেই। না, ওটা কোয়ালিটি অফ টিচিংও খুব ভালো না, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নেই, নতুন স্কুল গড়ে উঠেছে, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, মাস্টারমশাইরা প্লেন গ্র্যাজুয়েট, কারো কোনো অনার্স ডিগ্রিও নেই। হ্যাঁ, এবং তারা নিশ্চিতভাবে চাকরি পাচ্ছে না বলে ওইখানে আমি তাদের অসম্মান করছি না, মানে বাস্তবতাটা বলছি। তারা তো একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেটাই যথেষ্ট। অবশ্যই, ওটাই আমার কাছে যথেষ্ট। আমি এখনও সেই সব মাস্টারমশাইদেরকে স্মরণ করি এবং তাদের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করি। তো ফার্স্ট, এবার হেডমাস্টার এসে বললেন, অম্বিকেশের মাথাটা খুব ভালো, ওর পড়াশোনাটা যেন চলে। এবার আমার দাদা খানিকটা তখন বড় হয়ে গেছে, মা তো আছেনই, দাদা এই ইচ্ছা, মায়েরও, মা তো চাই। তখন আমি একটা সবং থানার একটা স্কুলে চলে গেলাম, এবং আমাদের স্কুলের হেডমাস্টার এসে যিনি ছিলেন জুনিয়র হাই স্কুলের, তিনি আমাকে নিয়ে ওখানে ভর্তি করে দিলেন।
কেন ভর্তি করে দিলেন, উনি কেন আমাকে সঙ্গে নিয়ে গেলেন, কিন্তু আমি যে স্কুলটা পড়েছি সেটা তো কোনো অ্যাপ্রুভেল নেই। সেই স্কুল থেকে পাস করে তো অন্য স্কুলে ভর্তি হওয়া যাবে না। হ্যাঁ, তিনি ওই স্কুলে হেডমাস্টারমশাইকে গিয়ে বোঝালেন যে আমাদের স্কুলটা এইভাবে চলেছে, ও আমাদের স্কুলে পড়েছে, ও বরাবর ভালো রেজাল্ট করেছে, আমি চাই ও পড়াশোনা করুক, আপনাদের স্কুলে যদি ভর্তিটা করে নেন তাহলে ওর পড়াশোনাটা হবে। তো হেডমাস্টারমশাই সমস্ত কিছু বিবেচনা করে এটা করলেন। এবং যিনি হেডমাস্টারমশাই ছিলেন সেই স্কুলে, সেটা 9, 10, 11, 12 স্কুল ছিল, তার যিনি হেডমাস্টারমশাই তিনি আমার কাছে আচার্য তুল্য। এই কারণে তিনি আমাদের দেশের যিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন হচ্ছে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, 5 জাতীয় শিক্ষক দিবস হিসেবে। তিনি সেই রাষ্ট্রপতির কাছ থেকেই পুরস্কার পেয়েছিলেন জাতীয় শিক্ষকের। আচ্ছা, হেডমাস্টারমশাই যিনি ছিলেন, তিনি শিক্ষাদানের থেকে চরিত্র গঠনের দিকে বেশি জোর দিতেন। স্কুলে হেডমাস্টারমশাই শিক্ষাদান তো থাকতেই হবে, শিক্ষাদানটা বড় কথা নয়, তার সঙ্গে মানে চরিত্র গঠনটা হবে। তো যাই হোক, অর্থাৎ গ্রামের মানুষ যখন দেখছে এর মাথাটা ভালো, এই যখন পড়াশোনা করছে, দেখ না চেষ্টা করে যদি পড়াশোনা করে আর একটু করুক। আবার জুনিয়র হাই স্কুল হেডমাস্টার বলে, না আমি এই ছেলেটিকে আমার প্রথম ব্যাচের ছাত্র, আমি একে আর একটু পড়াশোনা করাতে চাই, আমি দরকার হলে আমি সঙ্গে গিয়ে ভর্তি করে দেবো। এরকম বিভিন্ন বাঁক মোড়ে কেউ না কেউ হাত ধরেছে, হাত ধরে টেনে দিয়েছে, টেনে দিয়ে কথাটা ঢুকিয়ে দিয়েছে। আর ঘটনাচক্রে পড়াশোনা করলে মোটামুটি আমি পারতাম, খারাপ না, মানে এখন যে পারতাম। এই যে ফার্স্ট হচ্ছেন বা এই যে মাস্টারমশাইরা ভালোবাসছেন, তাতে আরো মনের জোরটা বেড়ে গেল, যে তখন আরো কনফিডেন্স তৈরি হতে লাগলো। এটা স্বাভাবিক যে এনকারেজমেন্টটা একটা তো ভীষণভাবে কাজ দিয়েছিল। আমাদের সময়কালে একটা ঘটনা বললে বোঝা যাবে, আমাদের সময়কালে যারা মাধ্যমিকে যত পার্সেন্ট নম্বর পেত, উচ্চ মাধ্যমিকে গিয়ে তাদের পার্সেন্টেজ নম্বরটা কমে যেত, আবার অনার্সে গিয়ে তাদের পার্সেন্টেজ নম্বরটা কমে যেত। আমারটা ঠিক উল্টো হয়েছে। মাধ্যমিকে আমি যত পার্সেন্ট নম্বর পেয়েছি, উচ্চ মাধ্যমিকে তার থেকে বেশি পার্সেন্ট পেয়েছি, বিএসসিতে তার থেকেও বেশি পার্সেন্ট নম্বর পেয়েছি। মানে যত আমি এগোচ্ছি তত আমার পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে, আমি পড়াটাকে ভালোবেসে আরও এগোতে আমার সুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, মানে একটা টাইমে, মানে একটা সময় হয়তো মনে হচ্ছে যে আর পারবো না, কিন্তু আবার কোথাও না কোথাও কিছু একটা হয়ে যাচ্ছে। সেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর অবধি বিভিন্ন সময়ে অনেক সমস্যা এসছে, সব সমস্যা বলবার অবকাশ নেই, প্রয়োজনও নেই, কিন্তু কোনো একটা সংকট মুহূর্তে কেউ না কেউ হাত ধরেছে, দিয়ে এগিয়ে দিয়েছে। যেমন বললাম যে জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে পৌঁছে দিতে জুনিয়র হাই স্কুলের হেডমাস্টারমশাই আমাকে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, দায়িত্ব নিয়ে হয়তো উনি না করলে হয়তো এতটা দূর এগোনো আপনার সম্ভব হতো না। আবার যখন আমি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাব, তখনও কেউ এরকম হাত ধরে আমাকে এগিয়ে দিয়েছে। তখন আমি তো কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাব, ভর্তি হতে যে টাকা পয়সা লাগবে সে টাকা পয়সা আমার কাছে নেই, কিন্তু সেই কলেজেরই মাস্টারমশাইরা নিজেরা খানিকটা কন্ট্রিবিউশন দিয়ে, আমার এক সহপাঠী বন্ধু, সেও আমার সঙ্গে একসঙ্গে অনার্স পাস করেছে কলেজ থেকে, সে আমার দায়িত্ব নিল, তোকে আমি কলেজে ভর্তি করে দেবো, ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো। হ্যাঁ, এবং কার্য সেটা, এটা কোনো মুখের কথা না, মানে জীবন বাজি রেখে সে কাজটা করেছে আর কি। সেসব কথা, সে কথা বললে চোখে জল চলে আসে আর কি। খুবই তারা এগিয়ে দিয়েছে। সেই বন্ধুর সাথে যোগাযোগ আছে? আছে, থাকাই তো উচিত না। এই যে অকৃপণ বন্ধুত্ব আর কি, এই কল্পনা করা যায় না। সাধারণত বন্ধুরা একটু হয়, মানে বরঞ্চ হিংসা হয়, এগিয়ে যাচ্ছে কেন, বরঞ্চ পিছন ধরে টানে। আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি যাদের সাহায্য পেয়েছি তাদের কথা বলছি। নিশ্চয়ই অম্বিকেশদার, সত্যি মানে আমারও কথা বলতে বলতে চোখটা জলে ভিজে এসছে। অম্বিকেশদা ভীষণই আবেগ একটা ঘন মুহূর্ত তৈরি হলো। মানে আমাদের আড্ডা শুধুমাত্র এই কারণেই যে মানুষের সত্যি কথা বলা, এবং একটা মানুষকে আমরা কিভাবে চিনব, কিভাবে মানুষটাকে বিচার করব, তার এই কথাগুলো জানলে পরে তখন কিন্তু সেই বিচারটা আমরা হয়তো অম্বিকেশদাকে আমরা আসবো নিশ্চয়ই, অন্যভাবে আমরা চিনি। অনেক টিভির পর্দাতে অন্যভাবেই বক্তৃতা দিয়েছেন বা কথা বলেছেন, কিন্তু এই অম্বিকেশদাকে আমরা আজকে পেয়েছি। আমরা এটাই চেয়েছিলাম যে রিয়েল পিপল রিয়েল টক, আমাদের অনুষ্ঠানের নামই যে সত্যিকারের গল্প করব আমরা, সেটাই হচ্ছে। তা অম্বিকেশদা, এই যে শিক্ষকতা জগতে এলেন, সেটা পরিকল্পিত নাকি খানিকটা পরিস্থিতি? পরিস্থিতি। যে হেডমাস্টারমশাইয়ের কথা আগে বললাম জুনিয়র হাই স্কুলে, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ নন্দ। আর যে বন্ধু আমাকে এমএসসিতে ভর্তি করার সময়
বাড়তি সাহায্য নিয়ে করেছিল। তার নাম হচ্ছে অলোক কুমার সামন্ত। সে ভাবা অ্যাটম রিসার্চ সেন্টার থেকে সায়েন্টিস্ট পদ থেকে অবসর নিয়েছে। যাই হোক, আমাদের গ্রামীণ জীবনের মানুষদের তো পড়াশোনায় কতদূর এগোবে তার কোনো ঠিক থাকে না। পুরো অনিশ্চয়। আমাদের কাছে সবসময় একটা অনিশ্চয়তা, সেইখানে আমাদের কোনো এইম ইন লাইফ ছিল না। কিন্তু তবুও যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়তাম এই প্রসঙ্গগুলো আসতো, তোমার এইম ইন লাইফ কি, তুমি বড় হয়ে কী হতে চাও। তো ঘটনাচক্রে ঈশ্বরচন্দ্র প্রামাণিক, যিনি আমার স্কুলে হেডমাস্টার মাস্টার ছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তিনি একদিন কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞেসও করেছিলেন যে তোমার কী হওয়ার ইচ্ছা আছে। আমি কিছুই বলতে পারিনি। কেন, তুমি শিক্ষক হতে চাও না? কিছু কী আর বলবো, হলেই হয়। বলে না, তুমি শিক্ষক হও, শিক্ষক হলে শিক্ষক দরকার, ভালো শিক্ষক দরকার। উনি ওনার জায়গা থেকে বলেছেন, উনি জাতীয় শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তিনি তো চাইবেনই। তার মানে যে আমি শিক্ষক হব আমার সেই একটা ইচ্ছা ছিল, একেবারেই তা না। তো এই ঘটনাচক্রে শিক্ষকই হয়েছি। এবং শিক্ষক হতে হতে প্রথমে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছিলাম। তারপরে রিসার্চের সুযোগটা পেতে ছেড়ে দিয়ে রিসার্চ করলাম। রিসার্চ করার পরে কলেজে পড়ালাম, কলেজ সার্ভিস কমিশন দিয়ে। তো প্রথমে একটি লিভ ভ্যাকেন্সিতে বছরখানিক পড়িয়েছিলাম। সেটা কোথায়, মানে মিদনাপুর? সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত একটা কলেজ। কলেজটার নাম শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। জায়গাটা হচ্ছে বাগাটি, গ্রামের নাম। থানা হচ্ছে মগরা, জেলা হচ্ছে হুগলি। আচ্ছা। 1 বছরের লিভ ভ্যাকেন্সিতে ওখানে পড়িয়ে তারপরে আমি বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজে চলে আসি। ওটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কলেজ, হাওড়া জেলা। তো সেখানে আমি বছর 7 শিক্ষকতা করি। তারপরে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাই, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চলে যাই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন যোগদান করি, তখন ওখানকার যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন, তিনি ঘটনাচক্রে আমি যে কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স পড়েছিলাম, মেদিনীপুর কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ছিল সেই সময়, এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, তখন একটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ছিল আমি যখন অনার্স পড়েছি। তো সেই কলেজেরই একজন অধ্যাপক, আমি যার কাছে পড়েছি, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তখন কন্ট্রোলার অফ এক্সামিনেশনস। আচ্ছা আচ্ছা। আমি যখন জানলাম যে মেদিনীপুর কলেজের একজন প্রাক্তন মাস্টারমশাই এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, দেখা করতে গেলাম। দেখা করে আলাপ, ও তুমি এখানে জয়েন করেছো, ভালো ভালো ভালো। শিক্ষকতা ভালো, শিক্ষকতা একটা কথা উনি তখন স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন যে শিক্ষকতা করলে না অনেকটা সৎ থাকা যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ না করেও থাকা যায়। এই কথাটা তিনি নিজে থেকে বলেছিলেন। কেন হঠাৎ আমাকে বললেন সেই সময় জানি না। তিনি হয়তো সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, সৎ থাকার চেষ্টা করেছেন। সেই সৎ থাকা এবং দুর্নীতির সঙ্গে আপোষ না করে থাকার উনি আমাকে বলেছিলেন, মাস্টারমশাই আর কি, শিক্ষকতাটা সেটা ভালো পেশা সেই দিক থেকে। আচ্ছা। তো যাক, সেটা আমাকে একটা অনুপ্রেরণাও দিয়েছিল যে ঠিক আছে, আমিও সৎ থাকার চেষ্টা করব, দুর্নীতির সঙ্গে আপোষ করব না। করেননি সারা জীবনে দুর্নীতির সঙ্গে আপোষ? আমি লড়াই জারি রেখেছি এবং আমি খুবই স্যাটিসফাইড যে আমি অনেকটা পেরেছি। আর যাদবপুর ইউনিভার্সিটিতে তাহলে কখন? যাদবপুর এলাম কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর। এই কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর আসাটা একটা আলাদা রকম। এই কারণে আলাদা রকম, আমি এমএসসি কলকাতা বিশ্ববিদ্যালয়ে করেছি রসায়নে, কিন্তু পিএইচডিটা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। এবং পিএইচডি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করবার সময় আমি বিয়ে করেছি, মানে গবেষণা করবার সময়কালে আমি রিসার্চ করার অবস্থাতে বিয়েটা করেছি। আচ্ছা। বিয়ে করে আমি যাদবপুরের পাশে সন্তোষপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। বিয়ের পরে তার হোস্টেলে থাকা যায় না, তখন আমার বিধবা মাও আমার সঙ্গে থাকতেন। অর্থাৎ আমার সংসার বরাবরই সন্তোষপুরে থেকেছে। কিন্তু আমি যখন বেলুড় কলেজে পড়াচ্ছি, তার আগে বাগাটি কলেজে পড়িয়েছি বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাশ দিয়ে যাতায়াত করতাম সন্তোষপুর থেকে। তখন সবসময় মনে হতো যদি যাদবপুরে পেতাম আমার তাহলে যাতায়াতটা অনেক সময় বাঁচত। যাদবপুর ইউনিভার্সিটি আমি পিএইচডি করেছি, আমার ভালো লাগতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু পিএইচডি থিসিস জমা দিয়েছিলাম 90 সালের ডিসেম্বর মাসে, 1990 ডিসেম্বরে। কিন্তু পিএইচডি করবার সময় একবার যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। তখন যেহেতু পিএইচডি হয়নি, ওরা শর্টলিস্ট করার সময় আমাকে ইন্টারভিউতেই ডাকেনি। আচ্ছা আচ্ছা, অনেক যারা পিএইচডি করেছে, পোস্টডক করেছে, তাদেরকে ডেকেছে, সবাইকে তো ডাকা যায় না, ন্যাচারালি ডাকেনি। এবার আমি যখন বেলুড় কলেজে পড়াতাম, তখন একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
লেকচারার পজিশনে বিজ্ঞাপন হয়েছিল, অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ইন্টারভিউতে আমি সেবারে সিলেক্টেড হইনি। তারপরে যখন 2002 সালে আরও পরে দেখলাম একটা রিডার পজিশন, মানে একটা হায়ার পজিশনে ভ্যাকেন্সি হয়েছে। এমনি এন্ট্রি পয়েন্টটা হচ্ছে লেকচারার, তার উপরে একটা টায়ারের পজিশনটা হচ্ছে রিডার। তখন আমি অলরেডি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রিডার হয়ে আছি। আচ্ছা তো রিডার পজিশনে এখানে বিজ্ঞাপন বেরিয়েছে, অ্যাপ্লাই করলাম এবং পেলাম। আচ্ছা, হ্যাঁ, তো পাওয়ার ফলে সেই যে একটা আনন্দ, যাদবপুরেই রিসার্চ করতে এসে পরিচয় থেকে বিয়ে, তারপরে সে যাদবপুরেই আমার মোটামুটি আমার বাসা বাড়ি আছে, হ্যাঁ। সেই যাদবপুরেই পেলাম আর তা কি। যাদবপুরে কত সাল সেটা? আমি ঢুকলাম যাদবপুরে 2002 সালের অক্টোবর মাসে। আচ্ছা, মানে প্রথম দিন যখন মানে ক্লাসে ঢুকলেন বা ঢুকলেন আর কি, যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকলেন, সেই দিনের কথা আপনার মনে পড়ে? মানে সেই একটা স্যাটিসফ্যাকশন। ভীষণ ভালো লেগেছিল, এইটুকু বলতে পারি। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে পার্সোনাল সেকশনে গেলাম, সেখানে যা যা করার করলাম, জমা দিলাম, এসব নানারকম খুবই ভালো লেগেছিল আর কি। দর্শকদের উদ্দেশ্যে বলি যে কেমন লাগছে আমাদের আড্ডা, একটু আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন, আমি তো করছি। আর জানাবেন, দেখতে থাকুন, আর আরও অনেক আড্ডা এখনও বাকি রয়েছে। জানাবেন শুধু কমেন্টে। আর কীরকম আরও প্রশ্ন হলে আপনাদের ভালো লাগতো সেটাও অবশ্যই জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। আচ্ছা অমিকেশদা, যে গবেষণার জন্য যে চ্যালেঞ্জগুলো থাকে সেটা সেইগুলো কিভাবে দেখেছেন সেই সময়? আমার কাছে চ্যালেঞ্জটা খুব বেশি পরিমাণেই ছিল আর কি। কীরকম? কারণ আমার যে শিক্ষক জীবন, আমি যদি স্কুলের শিক্ষকতাটাকে বাদ দিই, সেটা রিসার্চের আগে অল্প সময়ের জন্য করেছিলাম, কিন্তু রিসার্চ কমপ্লিট করার পরে 2টি কলেজে, পরবর্তী সময়ে 2টি বিশ্ববিদ্যালয়ে। অ্যাকচুয়ালি আমাদের যে প্রচলিত ধারণা, কলেজে যারা পড়ান তারা শুধু শিক্ষকতাটা করেন, তাদের রিসার্চ করবার অবকাশ থাকে না। এবং ঠিক তাই, পরিকাঠামো থাকে না, বা সেই মোটিভেশন থাকে না, সময় থাকে না, সবটাই মিলিয়ে কলেজে নেই। অর্থাৎ আমার 1 বছর বাগাটি কলেজ, তারপরে 7 বছর, প্রায় 8 বছর আমার আন্ডার গ্র্যাজুয়েট কলেজে পড়াতে হয়েছে। তো সেখানে আর রিসার্চ থেকে আমি অনেকটা দূরে চলে যাই, শিক্ষকতাটাকেই ধ্যান জ্ঞান করে নিই। তাতে আমার খারাপ লাগেনি, কিন্তু যখন আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রিডার পজিশনে সরাসরি জয়েন করলাম, তখন বিশ্ববিদ্যালয়ে তো 2টি কাজ প্রাধান্য পায়, একটি শিক্ষকতা, তারপরে দ্বিতীয়টি গবেষণা, অর্থাৎ রিসার্চ। তো রিসার্চ করতে হবে, তখন অনেকটা গ্যাপ হয়ে গেছে, 8-9 বছরের গ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে তখন সাংসারিক হয়ে গেছি, অনভ্যাস হয়ে গেছে। তারপরে সন্তোষপুর থেকে যাতায়াত করে কল্যাণী যাতায়াত করি, অনেকটা সময় যাতায়াত করে, সময় তো চায় সব কিছু। তার মধ্যেও আমি ওখানে রিসার্চটা শুরু করলাম আর কি। মানে অনেক বাধা ডিঙিয়ে রিসার্চের কাজটা শুরু করতে হলো। ল্যাবরেটরি স্পেস তৈরি করা, প্রজেক্ট আনানো, মানে ফান্ডিং নিয়ে এসে যন্ত্রপাতি কেনা, এসব করে কাজটা শুরু করলাম। 3 বছর 7 মাস আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এবং সেইখানে যখন রিসার্চটাকে শুরু করেছি ঠিকঠাক মতো করে, একটা গতি আনতে শুরু করেছি অনেক লড়াই করে, তখনই যাদবপুরে পেয়ে গেলাম। যাদবপুরে পেয়ে যাওয়ার ফলে আর একটু সমস্যা হলো, তাহলে ওখানে যে আমি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করলাম, সব কিছু হলো, আবার এখানে এসে নতুন করে শুরু করতে হলো। আবার সেখান থেকে প্রজেক্ট ট্রান্সফার করে এখানে নিয়ে আসা, স্টুডেন্ট রিসার্চ স্কলার তাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা, এখানে এসে আবার যথারীতি প্রথম তো ল্যাবরেটরি স্পেস পাওয়া যায় না, বা আমি যেভাবে ল্যাবরেটরি স্পেস তৈরি করতে চাই সেটা তো হয় না সঙ্গে সঙ্গে, তার জন্য সময় লাগে, চিঠি চাপাটি করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, অর্থ লাগে। অর্থাৎ আবার একটা ধাক্কা খেয়ে গেলাম, আবার সেই ধাক্কা সামলাতে সামলাতে আরও 2 বছর চলে গেল। অর্থাৎ একটা স্ট্রিমলাইন করার একটা প্রসেস তো করতে হয়। তো তার ফলে আমি রিসার্চটা প্র্যাকটিক্যালি ফুল ফেজে করতে শুরু করলাম 2004-5 সাল থেকে। আমি 90 সালে পিএইচডি থিসিস জমা দিয়েছিলাম। প্রচণ্ড দেরি হয়ে গেল। তারপরে বাকি জীবনটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি, ছাত্ররা তার মতো করে কাজ করেছে, আমি সঙ্গে থেকেছি। ছাত্রদের সাথে সম্পর্ক তো ভীষণ ভালো, এবং যত বখাটে ছাত্র, কোনো মাস্টারমশাইয়ের কাছে রিসার্চ, আমাদের তো অনেক মাস্টারমশাই রিসার্চ করেন, সবাই নেওয়ার আগে দেখে নেয় যে না, একে নেওয়া যাবে না, অমুক তমুক। কেউ হয়তো কিছুদিন নিয়ে হয়তো তাকে তাড়িয়েও দিয়েছে যে না, তোমাকে আমি আমাদের ল্যাবে কাজ করতে দেবো, আমার কাছে চলে আসতো। তারা জানতো যে এই স্যারের কাছে এসে বললে স্যার না করবে না,
আমি নিতাম এবং তাদের সঙ্গে বোঝাপড়া করেই কাজ করতাম। এরকম কোনো ছাত্রছাত্রী আছে কি যার জন্য আপনি খুব গর্বিত বোধ করেন? হ্যাঁ, আমি আমার কাছে যারা পিএইচডি কাজ করেছে, রিসার্চের কাজ করেছে, সবার জন্যই আমার কম বেশি একটা গর্ববোধ আছে। তারা নিজের চেষ্টাতে তারা পিএইচডি কাজটা করেছে, এটা প্রাথমিকভাবে। এরকম আমার একজন ছাত্র, সে এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে। হ্যাঁ, আচ্ছা। কিছু ছাত্র আছে তারা বিভিন্ন কলেজে পড়াচ্ছে। হ্যাঁ, আছে, এমনি ভালোই, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা। আমি খুব হাইফাই রিসার্চ আমি করতে পেরেছি সেটা বলবো না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় থেকে যে কাজটা না করলে নয়, সে কাজটা আমি করেছি। তবে আমি সবসময় প্রেফার করতাম, এবং এখনও আমি সবাইকে বলবো প্রেফার করতে, যে গবেষণা আর শিক্ষকতা, এই দুটোর মধ্যে শিক্ষকতাটাকে সবসময় প্রাইমারি ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং আমি সেটা দিতাম। হ্যাঁ, মানে কিন্তু আপনি শিক্ষকতা নিয়ে যদি আপনাকে আমি বলি যে আপনি নিজে কি শিখলেন, তাহলে আপনি যেটা বইতে লেখা নেই, তাহলে আপনি সেটাই বলবেন যে দুটোর মধ্যে শিক্ষকতাকে আপনি প্রায়োরিটাইজ করছেন। না, শুধু সেজন্যই নয়, শিক্ষকতাকে প্রায়োরিটাইজ করছি, আমি শিক্ষা দান করছি। দান মানে পড়ানো আর কি। হ্যাঁ, তো শিক্ষকতা করাতে গিয়ে আমি দেখছি যে আমি ওখান থেকে প্রচুর শিখছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আবার যাদের শেখাচ্ছি তাদের কাছ থেকে শিখছি। এই যে পড়ালাম, প্রশ্ন করলাম, খাতা দেখলাম, তারপরে ল্যাবরেটরিতে তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করালাম। এর মধ্যে দিয়ে বইতে আমি যেটুকু পড়ছি তার থেকে আমি যেটুকু বুঝছি, প্র্যাকটিসের মধ্যে দিয়ে আরও ভালো করে বুঝছি। এবং বিজ্ঞান শিক্ষাটা তো সবসময় জীবন থেকে শিখে, সবসময় সে বিজ্ঞান হোক যাই হোক, হ্যাঁ, অভিজ্ঞতা সবসময় ঠিক সঠিক শিক্ষাটা দেয় আর কি। হ্যাঁ, হাতে কলমে শিক্ষা। হাতে কলমে শিক্ষা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রিসার্চ যখন করাচ্ছি, সেও সে হাতে কলমে তাদের কাজ করানো হচ্ছে। হ্যাঁ, এবং ছাত্র ছাত্রী, আমরা যারা রিসার্চ স্কলার বলি, তাদেরকে আমরা ছাত্রছাত্রী বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি শিখেছি। ধরো আমি যখন কলেজে পড়াতে যাচ্ছি, তখন আমি যতটা না কেমিস্ট্রি জানতাম, হ্যাঁ, বরং ভয় ছিল প্রথম ক্লাসে গিয়ে ঠিকমতো পড়াতে পারবো কি না, বা ছাত্র যদি কোনো প্রশ্ন করে ফেলে যে উত্তর দিতে পারবো কি না, ভয় ছিল। তার জন্য অনেক পড়াশোনা করে যেতাম, কিন্তু পড়াশোনা করে গেলেও অনেক রকম ফাঁক ফোকর থেকে থাকতো এই জায়গাটা, যদি এই প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর বা সেই ফাঁক ফোকরগুলো আমি পড়াতে রিসার্চ করতে সব কমপ্লিট করেছি, মানে ক্লিয়ার করেছি আর কি। আচ্ছা, আমি খুব যে প্রথিতযশা কিছু না, কিন্তু যেটুকু আমি শিখেছি, জেনেছি, চর্চার মধ্যে দিয়ে শিখেছি। আচ্ছা, এই মানে অবসর জীবন কেমন কাটছে? মানে এতদিন একটা সময় কেটেছে ইউনিভার্সিটিতে, ছাত্রছাত্রী, রিসার্চ সব কিছু, তারপরে এখন এতদিন শিক্ষকতা করার পরে অবসর জীবনটা কি খুব ব্যস্ত, নাকি অবসরই কাজ? বিষয়টা হচ্ছে যে আমাদের তো কোনো এম ইন লাইফ ছিল না। আমাদের হেডমাস্টার মশাই যখন জিজ্ঞেস করেছিলেন তোমার এম ইন লাইফ কি, আমি তো কিছু বলতে পারিনি, কিন্তু শেষমেশ হেডমাস্টার মশাইয়ের যে ইচ্ছা ছিল শিক্ষক হওয়া দরকার, আমি আলমনি শিক্ষকই হয়েছি, এবং শিক্ষকতা থেকে অবসরও নিয়েছি। তো হেডমাস্টার মশাই আমাকে যেভাবে শিক্ষক হিসেবে দেখতে চেয়েছিলেন, আমি সেটা পেরেছি কি না পেরেছি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি ছাত্রসংঘ সবসময় খুব পছন্দ করতাম। মানে আমার একটা ধারণা ছিল যে তারুণ্যের জয় সবসময় হয়, এবং তাদের কাছে নানা রকম ইনোভেটিভ আইডিয়া থাকে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। সেটা আমি সবসময় করতাম। অবসর যখন নিলাম, সেটা তার এখন আমার নেই, সেটা আমি খুব মিস করি। হ্যাঁ, ক্লাসে যাওয়া, ছাত্রদের সঙ্গে মেলামেশা করা, তাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারি, সেটা মিস করি। কিছু করারও নেই, এটা তো নিয়ম আর কি। তো সেই কারণে আমি এখন একটু নিজের মতো করে পড়াশোনাতে একটু বেশি মন দিই আর কি। হ্যাঁ, আপনার যে করোনার পরে যে খণ্ডচিত্র লেখার এই তাগিদটা কেন মানে হলো কি? ও সেটা আরেকটা বিষয় হচ্ছে, সেটা আমার সঙ্গে যারা মেলামেশা করেছে তারা জানে আর কি, যে আমার একটা বন্ধু বাৎসল্য আছে। মানে আমার বন্ধুদের সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, সেটা একবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব স্তরের বন্ধুদের সঙ্গে আমার একটা যোগাযোগ রাখার একটা খুব অদম্য ইচ্ছে থাকে আমার মধ্যে, এখনও আছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যাচ্ছে। যে আপনার আছে হয়তো অন্য কারণ নেই, সেই বন্ধুত্ব তো থাকে না। সেটা হয় এই যে পরিস্থিতির কারণে হয়। তো একবার 2012 সালে এটা আমার এই ঘটনাটা মাথায় আসে,
যে 1984-85 সালে যারা আমরা এমএসসি পাস করেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন জেলা থেকে আমরা এক জায়গায় এসে 2 বছর এমএসসি পড়লাম, পড়ার পরে তারা কে কোথায় আছে, হ্যাঁ, কিছু কিছু জনের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু সবার সঙ্গে তো নেই। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে খুঁজে পাওয়া খুব সহজ, হ্যাঁ, অনেকটা সহজ আর কি। ফেসবুকে কে কোথায় আছে নাম দিয়ে সার্চ করলে, আমি সার্চ করছি, আমি আর বন্ধুদের ইন্সপায়ার করছি, তোরাও সার্চ করতে করতে 20-22 জনের খোঁজ পাওয়া যায়। আচ্ছা, সেই 20-22 জনকে নিয়ে আমরা একদিন একটা মিলিত হয়ে আমরা ঠিক করি যে আরও আমরা খুঁজি। হ্যাঁ, খুঁজতে খুঁজতে সে 100 জনের মধ্যে 84 জনের আমরা সন্ধান করে ফেলে। আরে বাবা, কে কোথায় আছে, কি পজিশনে আছে, কেউ দেশের বাইরেও তো কেউ থাকতে বাইরেও পারে। আছে, কোথায় আছে, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুকে যদি থাকে তার সব কিছু জোগাড় করে ফেলি। হ্যাঁ, জোগাড় করার পরে নিজেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করি, হ্যাঁ, নিজেদের মধ্যে যোগাযোগ থাকে। স্বাভাবিক, সবাই এবং বছরে একবার করে আমরা মিলিত হই, যাকে বলে রিউনিয়ন, এইসব করি। এবার যখনই 2020 সালে সব লকডাউন হয়ে গেল, একবারে ঘরবন্দি হয়ে গেলাম, ক্লাসে যাওয়ারও বন্ধ হয়ে গেল, তখন বন্ধুরাই বলল যে এই সময়টা যে যার অভিজ্ঞতার কথা গ্রুপে লেখো, আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি একদিন আমার লেখা অত অভ্যাস নিয়ে নিজে একটা লিখে ফেললাম, যেটি খণ্ডচিত্র 1 দিয়ে আমি গ্রুপে দিলাম। গ্রুপে দেওয়ার ফলে দেখা গেল সেই গ্রুপে 64-65 জন আছে অ্যাক্টিভলি। তারা অনেকেই বললো, ভালো লিখেছিস তো, তুই লিখ আরও, তুই লেখাটা বন্ধ করিস না। এই যে একটা বলা আর কি, বলা মানে ঠিক আছে লিখে ফেললাম, আরও পরের দিন একটা লিখলাম, মাঝে মাঝে লিখলাম, লিখে যাচ্ছি, কোনো মানে নয়। এবার সবগুলো প্রায় 34টা লেখা হয়ে গেল। সব বন্ধুরা কিন্তু বলে যাচ্ছে তুই লিখে যা, ছাড়বি না কিন্তু। তারপরে লেখার পরে এখন তো সবই তো কম্পিউটার তুলে ফেলা যায়, কম্পিউটার তুলে ক্লাব করলাম, ক্লাব করে একটা প্রিন্ট আউট বার করলাম। প্রিন্ট আউট বার করে আমার দাদা আমার কাছে অনেকটা অভিভাবকের মতো, আমার বাবা মারা যাওয়ার পরে দাদা অনেকটাই কাজ করেছে, ব্যোমকেশ মহাপাত্র আমার উপরের দাদার নাম। আচ্ছা, দাদাকে একদিন দেখালাম, আমি লিখেছি, তো রেখেছে আমি পড়বো, ঠিক আছে। তারপরে 60-21 শতক বলে একটা পত্রিকা, তারা আমাকে দিয়ে কিছু কিছু সমকালীন বিষয়ের উপরে লেখায়, তো তাদের একজনকে আমি দিয়েছিলাম ওই লেখাটা, আমি এরকম এটাও লিখেছি, ওটা ধারাবাহিক বেরোচ্ছে। হ্যাঁ। তখন বললো, বা তুমি তো ভালোই লিখেছো। তিনি ওই পত্রিকার সম্পাদনা করেন আর কি, হ্যাঁ, সৌমিত্র লাহিড়ী। তিনি বললেন, আমি যদি ছাপাই কোনো তোমার আপত্তি আছে? আমার কেন আপত্তি থাকবে, আমি আপনাকে পড়তে দিলাম, আমি এটা লিখেছি, আপনি যেহেতু পত্রিকা সম্পাদনা করেন, এই জগতের লোক, না তুমি রিটায়ার করো, রিটায়ার করার পরে আমি ছাপবো। তখন আমি ডিলেট করিনি আর কি, তখন ধারাবাহিক ফর্মে ছাপছে আর কি। এই হচ্ছে খণ্ডচিত্র, তার কাহিনী। আচ্ছা, মানে এই যে নিজের সম্বন্ধে লেখা, এর যে তাগিদ, বন্ধুরা তো বলছেন ঠিক আছে, কিন্তু সেটা কি কোথাও মুক্তির পথ দেখাচ্ছে? মনে হচ্ছে যে কোথাও হ্যাঁ, দম আমার বন্ধ? তো সত্যি বলতে কি আবার সেই গ্রামীণ জীবন থেকে ফিরে আসতে হয়। আমাদের গ্রামীণ জীবনে কখনো লাইব্রেরি, গল্পের বই, খবরের কাগজ, পত্রপত্রিকা, এসব তো মানে স্বপ্ন, এসব আমাদের কাছে কোনো যে একটা জগৎ আছে সেসব আমাদের জানা ছিল না। যাত্রা, সিনেমা, এইটুকু। সিনেমা হল টল একটা ছিল এগুলা থানা শহরে, সেখানে সিনেমা দেখতাম আর যাত্রা দেখতাম, মেলা যেতাম, এইসব আর কি। কিন্তু লেখালেখি করতে হবে, এই তো কোনো স্বপ্নের বাইরে। কিন্তু শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ইত্যাদি ইত্যাদি যখন স্কুলে পড়ছি, স্কুলে কিছু পাঠ্যপুস্তকে আসছে বা মাস্টারমশাইরা পড়াচ্ছেন, তখন স্কুলের লাইব্রেরিতে ঢুকছি, কিছু সাহিত্য পত্রিকা পড়ছি ইত্যাদি ইত্যাদি, আস্তে আস্তে করে পড়ছি, একটু একটু করে জানছি, জগৎটা চিনছি। কিন্তু কখনো নিজেই ভাবিনি যে আমাকে কোনো লিখতে, নিজের কথা নিজে লিখতে হবে। এবার 2012 সালের 12 এপ্রিল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটলো, এটা কার্টুন ফরওয়ার্ড করার হ্যাঁ, আমি জন্য, সেই কথাটাই পরের সেটা প্রশ্নটাই আমার হবে। আমার উপরে শারীরিক নিগ্রহ হলো, প্রাণনাশের হুমকি হলো, ইত্যাদি হলো। তারপরে পুলিশকে ডেকে গ্রেফতার করানো হলো, লকআপে রাত্রিবাস করতে হলো। এই ঘটনার পরে বহু পত্রপত্রিকা থেকে, হ্যাঁ, আমার কাছে অনুরোধ আসে আর কি, যে আপনাকে কিছু লিখতে হবে। আমি জীবনে কোনোদিন লিখিনি, আমি কি করে লিখব? বলে আপনি আপনার অভিজ্ঞতা কথাটাই লিখবেন। তো সেই 2012 সালের পরে এরকম বিভিন্ন পত্রপত্রিকায়, হ্যাঁ, আমাকে লিখতে হয়েছে। এবং লিখতে লিখতে কেউ কেউ বলেছে যে ভালোই তো আপনি লেখেন, আপনি একটু এই বিষয়ের উপর একটা লিখুন না, আমাদের পত্রিকায় ছাপবো, মানে অন্য কোনো বিষয়, অন্য কোনো বিষয়ে। না, আমি বলছি অম্বিকাশ দা, এই যে 2012 সালের এই ঘটনা, এটা তো খুবই আকস্মিক। মানে আপনার কোনো ধারণাই ছিল না, ধারণার পরিবারে এটা কিভাবে হয়েছিল? মানে হঠাৎ করে কার্টুনটা ফরওয়ার্ডেড হলো, তারপরে মানে আপনি তো
একেবারেই জানতেন না, মানে কি হতে চলেছে? না, তাহলে এই মানে ঘটনা, ঘটনাটি ঘটার আগে পর্যন্ত আমি কিছুই আভাস পাইনি, জানার কোনো উপায়ও নেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি সে- জাস্ট খুব ক্যাজুয়ালি ফরওয়ার্ড করেছেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যখন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন খবর কাগজগুলো আমরা রেগুলার পেতাম সকাল সকাল। হ্যাঁ, এবং খবর কাগজে তখন তো কার্টুন ফাটুনও বেরোতো, নিচে দেখতাম, একটা, মজা হ্যাঁ, লাগতো। হ্যাঁ। এবং আমার কার্টুনের প্রতি একটা অ্যাট্রাকশান আছে। সেই যখন এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম কার্টুনগুলো দেখতাম, বেশ ভালো লাগতো। আর কার্টুন সত্যি তো এটা এমন একটা বিষয়, খুব অল্প পরিসরে একটা জটিল বিষয়কে এত সহজভাবে বোঝাতে পারে, মজা করে। এটা করে। এবং আমিও আমার ছাত্রছাত্রীদের কাছে যখন বিজ্ঞান পড়াই, অনেক দুরূহ কঠিন জিনিসকে কি করে সহজ করে তার অভিজ্ঞতার কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায় সেই চেষ্টা আমি করি, এবং আমি মনে করি আমি অনেকটা সফল এইসব ব্যাপারে। আমি মানে নিজেকে দাবি করছি না, না, কিন্তু মানে ছাত্ররা বলে যে স্যার আপনি খুব সুন্দর বলে বোঝালেন তো। হ্যাঁ, ঠিক আছে, সহজ হয়ে গেল। সহজ করে গেল। মানে এই সেই সময়ের সেই হঠাৎ করে ওই আকস্মিক ঘটনা আপনাকে কি মানে ভয় নাকি অপমান, কোনটা আপনার কাছে বেশি? না, প্রাথমিক পর্যায়ে যেহেতু আকস্মিক, হ্যাঁ, এবং 70-80 জন ঘিরে গেল এবং তারপর মারধর শুরু করে দিল, মানে লিটারালি মারধর করেছে? মারধর করছে ঘিরে, তখন তো ভয় লাগছে, শুধু ভয় লাগছে, মানে মানে আমি আপনাকে বাঁচানোর কেউ ছিল না সেই সময়? কার্যত কেউ ছিল না সেই মুহূর্তে, এবং সেই পরিবেশে কারোর পক্ষে এগিয়ে গিয়ে কিছু করা কঠিনও ছিল। নেচারালি তখন আমি নিজের প্রাণ ভিক্ষা হাত জোড় করে কান্নাকাটি করে করছি যারা মারছে। যে হোক, তারপরে আমার কান্নাকাটি হোক বা প্রাণ ভিক্ষা হোক, তারা দয়া পরবশ হয়ে আর মারেনি, মারাটা থামিয়েছে। তারপরে একটা মুচলেখা লিখতে বললো, আমি তখন খুব সহজে রাজি হয়ে গেলাম, যাকে তো প্রাণ প্রাণটা ভয়, বাঁচুক। হ্যাঁ। মুচলেখা লিখে দিলাম, তারপরে ভাবলাম এবারে তো বাড়ি যেতে পারবো। তারপর দেখলাম পুলিশ এসে গেল। পুলিশ আসে, দেখলাম কী ব্যাপার, না থানায় নিয়ে যাবে। তখন তো বুঝলাম যে না, শুধু মারধর, শুধু মুচলেখা নয়, এরপরে থানায় নিয়ে যাবে। তখন আমি মানে বুঝেছি সেটা যে আপনার বাড়ির থেকেই তো হলো? না, সেটা কোঅপারেটিভের অফিসে হয়েছে। আমি যে কোঅপারেটিভে বসবাস করি, 2002 সাল থেকে বসবাস করছি, সেই কোঅপারেটিভের অফিসেই ঘটনাটা ঘটেছে। আচ্ছা। তারপরে তো হলো, আর তখন প্রাণ ভয়। তারপরে যখন রাত্রিবেলা লকআপের মেঝেতে রাত কাটাচ্ছি আমি এবং আবাসনের সম্পাদক সুব্রত সেনগুপ্ত, তখন নানান রকম দুশ্চিন্তা, যত রাত গভীর হতে থাকে, একটা নিরালা, কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, তারপর পরিবারের কথা চিন্তা। পরিবারের কথা, আমার কর্মজীবনের কথা, ছাত্রছাত্রীর কথা, এরকম একটা সাধারণ মনের মধ্যে ধারণা ঢুকেছিল যে লকআপ টকআপ পুলিশ কেস টেস হলে নাকি চাকরি টাকরি চলে যায়। আমাদের চাকরিটা চলে যায় তাহলে কী হবে? ছাত্রছাত্রী তো পড়ানোর তো পারবো না, কিন্তু সংসার চলবে কী করে? আমরা তো এখন চাকরি নির্ভর জীবন, না? সাধারণ মানুষের যা। সাধারণ মানুষের যে চিন্তাগুলো হয়, এই আর কি, সেগুলো হচ্ছিল। আমরা অম্বিকেশদাকে যেভাবে চিনি, যদিও এই মানুষটাকে শুধু এইভাবে চেনা উচিত নয় আমাদের কারুর, তার একটা বিশদ বিদ্যা রয়েছে, জ্ঞান রয়েছে, এত অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন, এবং অম্বিকেশদার এই পথ চলার মধ্যে শুধুমাত্র কার্টুন কেলেঙ্কারি বা কার্টুন কাণ্ড, হোয়াট এভার যাই বলি, সেইটা নিয়ে অম্বিকেশদাকে মনে রাখার আমাদের কথা নয়, কিন্তু তাও সেইভাবেই মানুষ অম্বিকেশ মহাপাত্রর নামটি মনে রেখেছেন। তা এই কথাটা আপনাকে কতটা অপমানিত করে? মানে আপনার এই দীর্ঘ জীবনে এত কাজ করার পরেও শুধুমাত্র কার্টুন করেছেন বলে আপনাকে এই মানে মনে রাখছে মানুষ বা চিনতে পারছে, সেটা আপনাকে কতটা অপমান বোধ তৈরি না, করছে? এই যে ঘটনাটা যে ঘটলো আকস্মিকভাবে, সেই সময় থেকে পরের দিন আলিপুর কোর্ট থেকে জামিন পাওয়া পর্যন্ত এই যে অবস্থাটা আর কি, এটা নিশ্চিতভাবে মানে খুবই ভীত সন্ত্রস্ত ছিলাম যে এরপরে কী হবে, এরপরে কী হবে, মানে অপমানের চেয়ে ভয়টাই আপনার কাছে বেশি জামিন ছিল? পাবো কি না, জামিন না পেলে কী হবে, বাড়ি ঘরের স্ত্রী সন্তানরা কী ভাবছে, এগুলো তো সাধারণ ব্যক্তি জীবনের যা সমস্যা। কিন্তু যখন জামিন পেলাম, পেয়ে যখন লকআপ থেকে বাইরে এলাম, কোর্টের লকআপ থেকে বাইরে এলাম, তখন এটা অভূতপূর্ব দৃশ্য আমি দেখলাম। সেটাও আমার কোনো কল্পনার বাইরে ছিল। কিরকম সেটা? পুরো কোর্ট চত্বর প্রচুর মানুষে ভর্তি হয়ে গেছে, প্রচুর ন্যাশনাল মিডিয়া, লোকাল মিডিয়া, একবারে ক্যামেরা বুম টুম নিয়ে রেডি হয়ে আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, মাস্টারমশাইরা কোর্ট চত্বরে পৌঁছে গেছে। তার আপনার শপথ? আমার আত্মীয় স্বজনও অনেক দূর দূরান্ত থেকে সব চলে এসছে খবর পেয়ে আর কি।
সেটা তো চোখের সামনে দেখলাম, এত মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে। দ্বিতীয়ত যেটা দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন মাস্টারমশাই, আমার সহকর্মীও বটে, আমাদের ডিপার্টমেন্টের টিচার, তিনি আমাকে কাছে চট করে টেনে নিয়ে শুধু বললেন যে অমিকেশদা কিছু ভেবো না, তোমার জন্য ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মিছিল করছে। এই কথাটা যখন আমি শুনলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানে সব ছাত্রছাত্রী, মানে আমি শুধু কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রি ছাত্রছাত্রী না, সায়েন্স ফ্যাকাল্টি যত ডিপার্টমেন্ট আছে, আর্টস ফ্যাকাল্টির যত ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যত ডিপার্টমেন্ট আছে, সব ছাত্রছাত্রীরা আমার মুক্তির দাবিতে মিছিল করছে। হ্যাঁ, তখন আমি তো এইটুকু, আমি সজ্ঞানে তো কোনো আমি অপরাধ করিনি, অতএব আমার অপমানিত হওয়ার কোনো কারণ নেই, আমার ভয় হওয়ার কারণ যে এরপরে আমার কী হবে। কিন্তু এই ঘটনা যখন আমি শুনলাম এবং আরও বললো যে তোমাকে এখন এখান থেকে আগে ক্যাম্পাসে যেতে হবে, মানে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেখানে শুধু ছাত্রছাত্রীরা নয়, শিক্ষকেরাও ছুটির পরে বাড়ি যায়নি, অপেক্ষা করে আছে তোমার সঙ্গে দেখা করে ফিরবে, এবং তোমাকে এক্ষুনি ক্যাম্পাসে যেতে হবে। মানে আপনাকে অনেকটা সাহস, অবশ্যই, বিশ্বাস, ভরসা জোগালো। তখন আমি বুঝলাম যে এত ছাত্রছাত্রী যখন আমার পাশে, আমি তো জ্ঞানে তো কোনো অন্যায় করিনি, অতএব আমার অপমানিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, অপমান যদি কারো হবে সে তার হবে, আমি তো অন্যায় কিছু করিনি। তারপরে আমি এটাকে অপমান, মার খেয়েছি ঠিকই, ক্রিমিনাল মামলা আছে ঠিকই, আমার পাসপোর্ট রিনিউয়াল প্রসেসের সমস্যা হচ্ছে সেটাও ঠিকই, এবং তার ফলে ইউএস ভিসা করা যাচ্ছে না সেটাও ঠিকই, আমার মেয়ে পিএইচডি করতে ইউএসএতে আছে সেটাও ঠিকই, আমি ইউএসএতে আমার মেয়ে ডাকলেও যেতে পারছি না, সবই ঠিক। মেয়ে কি করতে পারছে না? মেয়ে হয়তো নয়, মেয়ে বারে বারে বলছে যে তুমি আবার ইউএসএতে এসো। আপনি যেতে পারছেন? আমি যেতে পারছি না, কারণ ইউএসএতে যেতে গেলে তো ভিসা করতে হবে, ভিসার আগে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করতে গিয়ে এখন অনেকটা জটিল হয়ে রয়েছে। তাও হ্যাঁ, জটিল মানে রয়েছে আর কি, এবং জটিল এমন জট হয়ে গেছে, মানে সেটা তো কার্টুন কাণ্ডের মামলা, একটা মামলা তো শুরু হয়েছিল 12 সালে, তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে আরও দুটো গোপনে গোপনে ক্রিমিনাল মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে এবং স্বাভাবিকভাবে সেই মামলাগুলো ওয়ারেন্ট একেবারেই কোনো যুক্তি বা ভিত্তিহীন বলছেন? সবটাই ভিত্তিহীন। আচ্ছা, একদম, মানে সম্পূর্ণ সাজানো মামলা, কিন্তু ক্রিমিনাল মামলা, যাকে আমরা সাধারণ বাংলা পরিভাষায় বলি পুলিশ কেস আর কি। আচ্ছা, লোকে একটা কথা বলে না, পুলিশ কেস যদি কারোর মাথায় পড়ে আর কি, তার একবারে গেল, মানে হ্যাঁ, তো সেইটাই আর কি ঘটনা। আবার এই যেহেতু সবটাই সাজানো, এই আড্ডা মানে এমন শুনতে শুনতে কখনো কখনো গায়ে সত্যি কাটা দিয়ে উঠছে আমার, যে সত্যিই জানতাম না অনেক কথা। একটা মানুষের এই বিপর্যয়, তারপরেও তিনি কিভাবে লড়ছেন সেটাও তার গল্প। যাই হোক, আমি একটা কথা বলি, এই আপনার যত ছোটবেলা থেকে এই শিক্ষকতা, চাকরি জীবন বা যা কিছু, এর মধ্যে তো রাজনীতিতে সরাসরি তো কোনোদিন পার্টিসিপেশন ছিল না। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক মতের সাথে একমত হই বা সমর্থক হই, কিন্তু এই ঘটনা আপনাকে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করলে, মানে সেইটা আপনি না, আমাকে ঠিক রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে কথাটা একদম ঠিক না। তবে হ্যাঁ, আমাদের সময়কালে 21 বছরে ভোটাধিকার অর্জন করেছিলাম, হ্যাঁ, এখন যেটা 18 বছরে হয়। 21 বছরে যবে থেকে আমি ভোটাধিকার অর্জন করেছি, যতগুলি ভোট এসছে, সে পঞ্চায়েতের, গ্রামে একসময় গ্রামের পঞ্চায়েতে ভোট দিয়েছি, কখনো কর্পোরেশনে ভোট দিয়েছি, কখনো বিধানসভা, লোকসভা, আমি সব জায়গায় ভোট দিয়েছি। ভোট দেওয়া মানে নিশ্চয়ই আমি একটা কোনো দলকে বা প্রতীককে আমি নিশ্চয়ই দিই, এটা নিয়ে কোনো, কিন্তু আমি কোনো রাজনীতিক না। প্রথম কথা হচ্ছে আমাদের যে বাবা কাকাদের যে আমরা যে পরিবারে জন্মেছি, বড় হয়েছি, সেটাতে কংগ্রেসি পরিবার ছিল বরাবরই। আচ্ছা, কংগ্রেস, তারপরে একসময় কি প্রজা সোশ্যালিস্ট পার্টি, সব কিছু ছিল, চালাঘর টালাঘর কী সব ছিল। কিন্তু আমি যখন মেদিনীপুর কলেজে ভর্তি হলাম, প্রথমে ছাত্র রাজনীতির সংস্পর্শে এলাম, এবং তখন আমি দেখেছি মেদিনীপুর কলেজে তৃণমূল তো তখন ছিল না, কংগ্রেসের যে ছাত্র পরিষদ ছিল, ছাত্র পরিষদের আর এসএফআই ছিল। তো সেখানে এসএফআই জিততো না, কিন্তু এসএফআই ছিল। কিন্তু আমার ভর্তির প্রক্রিয়াতে এসএফআই এটা খুব ভালো সাহায্য করেছিল, মানে সেই সাহায্যটা না হলেও তো আমি ভর্তি হতে পারতাম না মেদিনীপুর কলেজে, বা আজকে যে এখানে বসে কথা বলছি সেটা তো হতোই না আর কি। আমি বললাম না, বিভিন্ন সময় কেউ না কেউ হাত ধরে আমাকে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে সমস্যাটা হয়েছিল যে যতটা টাকা লাগবে ভর্তি হতে, সেই টাকাটা সঙ্গে ছিল না, তখন তারা সাহায্য করে ভর্তি করেছিল। তো যাই হোক, এরকম হয়েছে। তো এই এসএফআইয়ের একটা সংস্রব আমার ছিল, এসএফআইয়ের ওই
সদস্যপদ যাকে বলে ছিল, এর বেশি কিছু না। এবং বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত আমি এসএফআইয়ের সংসর্গে ছিলাম। তারপরে আর এসএফআই নেই, হ্যাঁ, মানে অন্য জীবন। তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এইসব করা। কিন্তু এই যে সমস্ত শিক্ষক সমিতিগুলো, এগুলো হয়তো দেখা যাবে বাম প্রভাবিত শিক্ষক সমিতি। এরা সরাসরি কোনো পার্টি কন্ট্রোল নয়, সব রকম লোকই আছে, তারা হয়তো আপনি নিয়ন্ত্রণটা। তো মূলত বাম জমানাতেই হ্যাঁ। বেশি চাকরির জীবনটা একদম বেশিরভাগটা একদম বাম মানে জমানাতে। এটা এখানে পরিষ্কার করে বলে দিতে পারি যে আমি 1977 সালে যখন মাধ্যমিক পাস করছি, তখন ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বছর একদম। 1977। 77-এ। কারণ সেই বছর প্রথম ইন্দিরা গান্ধীর সরকার পরাজিত হলো, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে একটা নতুন সরকার তৈরি হলো, জনতা পার্টির সরকার। সেই বছর পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে সরকার চলে গেল, হ্যাঁ। জ্যোতি বসুর নেতৃত্বে একটা সরকার তৈরি হলো, মানে যেটাকে বলো বামফ্রন্ট সরকার। অর্থাৎ আমার মাধ্যমিক পাস বামফ্রন্ট সরকারের আগমনের সময়কালে, এবং তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, পিএইচডি, স্কুলে পড়ানো, কলেজে পড়ানো, বিশ্ববিদ্যালয়ে পড়ানো, হ্যাঁ, দীর্ঘ মানে বাম জমানা। বাম জমানাতেই আপনি দীর্ঘ আর আমি যেহেতু ছাত্র অবস্থায় এসএফআই সংসদে এসেছিলাম, এবং তারপরে আমি যেহেতু বিজ্ঞান পড়ি, এবং দরিদ্র মানুষের প্রতি আমার একটা সবসময় মানে মানে কি বলবো, দায়বদ্ধতা আছে, কিন্তু কিছু করতে পারি না, তার একটা কষ্টও আছে আর কি, কিছু করতে পারছি না, কিছু কষ্ট আছে। তো যে তাহলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমার অন্যায়ের প্রতিবাদ করা, সত্যিটার পেছনে থাকা, সত্যিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমার ক্ষমতা অনুযায়ী, এইসবগুলো বিবেচনা করে দেখছি যে এটা বামপন্থার সঙ্গে ফিট করে আর কি। আমি বামপন্থী মানসিকতা, আমি কোনো বামপন্থী দলভুক্ত নয়, বামপন্থী মানসিকতা এবং বামপন্থাটাকে আমি অনুসরণ করি। আপনার কি মনে হয় যে এই কার্টুন, এই কাণ্ডের পরে আরো বেশি করে আপনি রাজনীতিতে মনোনিবেশ করেছেন, মানে বাধ্য হয়েছেন, নাকি এটা মন থেকেই করছেন? রাজনীতিতে মনোনিবেশ থেকে বড় কথা যে আরও অনেক কিছু আমি জিনিস শিখলাম, অনেক কিছু শিখলাম, যে বিচার প্রক্রিয়া সম্পর্কে একটা সম্যক ধারণা হলো। যে কেস, ক্রিমিনাল কেস, চার্জশিট, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, এগুলো তো জীবনে কখনো শুনেছি, কিন্তু অভিজ্ঞতাই ছিল না, এখন নিজেদের অভিজ্ঞতায় এসছে আর কি। তাছাড়া বহু মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা সবাই ডাকে, বলতে হয়, বলতে গেলে কিছু তো পড়তে হয়, জানতে হয়। যেমন একটা ঘটনাও আছে এর মধ্যে, 2016 সালটা বিধানসভা নির্বাচন। এখন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, ন্যায় বিচার চাইছি, কিন্তু ন্যায় বিচারটা দেবে কে? সে প্রশাসনের কাছ থেকে চাইতে হবে। না, আপনি তো এরকম আগে প্রতিবাদ করতেন না, মানে ওই রকম ন্যায় বিচার চেয়ে, মানে আপনি এই ঘটনার পরে জীবন যে দ্বিতীয় অধ্যায়টা একটা শুরু হলো, ধরুন একটা স্মুথ লাইফ যাচ্ছিল, শিক্ষকতা করছিলেন, রিসার্চ করছিলেন, যা কিছুই, তারপরে যে এই কার্টুনের পরেই যে একটা জীবনের নতুন অধ্যায়, তখন কি আপনি নিজেকে রাজনৈতিক মানুষ হিসেবে ভাবতে আরম্ভ করেছিলেন? না, আমি ঠিক তা নয়। আমি যে বললাম আমার ছাত্রছাত্রীরা প্রতিবাদের রাস্তায় মুখর, সেখান থেকে তারপরে এই প্রতিবাদ বিভিন্ন জায়গায় চলছে, এবং বিভিন্ন প্রতিবাদ সবাই আমাকে ডাকছে, এবং অনেক প্রতিবাদ মিছিলে আমাকে সামনে নিয়ে ওরা হাঁটতে চাইছে। হ্যাঁ, আপনাকে প্রতিবাদের মুখ হিসেবে তারা চাইছে বিভিন্ন মঞ্চে ডেকে, কোনো মিছিলে ডেকে, আপনি সামনের সারিতে থাকুন, এই প্রতিবাদটাকে, এই অর্থাৎ আমি একটা প্রতিবাদী হয়ে গেলাম। হ্যাঁ, মানে এখন একটা প্রতিবাদের মুখ হিসেবে অম্বিকেশ মহাপাত্রকেই ডাকতে হবে বলে সবাই ভাবছে। এবার এই হতে দেখলাম যে শুধু যেখানে আমি যাচ্ছি সেখানে শুধু আমি নয়, বরুণ বিশ্বাস খুন হয়েছে, তার পরিবারের লোকরাও প্রতিবাদের রাস্তায়, হ্যাঁ, কামদুনির ঘটনার পরিপ্রেক্ষিতে লোকের রাস্তায়, এবং এরা আমরা সবাই মিলে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করে ফেললাম। সেই মঞ্চটা কাজ করতে করতে সবাই চাইছে যে এই মঞ্চটা প্রতিবাদ করুক, এই মঞ্চটাকে প্রতিবাদের মঞ্চ হিসেবে আমরা দেখতে চাই। আর আমাদেরও মধ্যে একটা সেই আমাদের অশোক কুমার গাঙ্গুলি, তিনিও আমাদের প্রতিবাদী আমাদের মঞ্চের নাম আছে আক্রান্ত, আমরা বললাম। হ্যাঁ, আক্রান্ত। এই আক্রান্ত আমরা নিয়ে আপনি একবার মানে ইলেকশনে দাঁড়িয়েও ছিলেন। ইলেকশনে দাঁড়িয়েছি বললে কথাটা একটু অন্যরকম বলা হবে। অ্যাকচুয়ালি আমরা মঞ্চ থেকে প্রতিবাদটা জারি রাখতে চাইছি। এবার নির্বাচনের সময়কালে আমাদের কাছে প্রস্তাব আসে, আপনারা প্রতিবাদ জারি রাখছেন, তাহলে আপনারা নির্বাচনে কেন লড়বেন না? আমাদের সে কোনো ক্ষমতা নেই, আর্থিক আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই নেই। আমরা 5টা লোক জড়ো হয়ে একটা প্রতিবাদ করতে পারি, 10টা লোককে জড়ো করতে পারি, এর বেশি কিছু পারবো না। আমরা যদি সাহায্য করি,
এটা এটা পার্টি বললেন মানে? হ্যাঁ, বামফ্রন্ট এবং কংগ্রেস 2016 সালে একটা আসন সমঝোতা হ্যাঁ, করেছিল, তাদের উভয়ের তরফ থেকে এটা এসেছিল আমাদের কাছে প্রস্তাব। তো আমরা তখন আমাদের কাছে বললো যে আমরা দুটো আসন আমরা ছাড়তে চাই। তো আমাকে একটি আসনে ছেড়েছিল, আর ওরাই ঠিক করেছিল যে অম্বিকেশ মহাপাত্রকে আমরা এই আসনটা দিতে চাই। আর তপন দত্ত খুন হয়েছিল বালিজগাছা এলাকায়, হাওড়া জেলার। তপন দত্ত ছিল তৃণমূলের কর্মী, তার স্ত্রীও তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। স্ত্রীর নাম প্রতিমা দত্ত, তাকেও একটা আসন, উনার যে বাড়ি এলাকায় ডোমজুড়, ওখানে একটা। আর আপনি বেহালা? হ্যাঁ, এবং আমি বেহালা পূর্ব। এবং ন্যাচারালি আমরা তখন বললাম যে আমরা কোনো দলের প্রতীকে আমরা লড়বো না, আমার দলের নির্দলীয় হিসাবে লড়বো, আপনারা বাকি সাপোর্টটা দেবেন। বলে ঠিক আছে, তাই হবে। তাহলে আমি বলতে চাইছি, এখন আপনার কি মনে হয় যে দলের প্রতীকে দাঁড়াতে পারলেন না বলে কি জিততে পারলেন না? জেতার কি সম্ভাবনা হতো যদি দলের প্রতীকে দাঁড়াতেন? প্রথম কথা বলি যে আমি যে পরিমাণ ভোট পেয়েছিলাম, প্রায় 72,000 ভোট, একটা বিধানসভা এলাকায় ভোটটা খুব কম না। আমার জামানত জব্দ হয়নি, আমি জামানত ফেরত পেয়েছি। আর এই প্রথম নির্বাচনী ময়দানে নেমেছি এবং এত মানুষের ভোট পেয়েছি, এটা আমার কাছে শুধু ভোট পাওয়া নয়, এত মানুষ যখন আমি নির্বাচনী প্রচারে গেছি, মানুষ আমার বুকে জুড়ে নিয়েছে, সে আমার কাছে আর সম্পদ হয়ে আছে। সেটা পরাজয়ের গ্লানি আমার আর কত আসেনি আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যখন লড়ছিলাম, আমাদের উপরে শারীরিক অনেক আক্রমণ এসেছিল। কখন? যখন আপনারা নির্বাচনী প্রচারে, ভোটের দিনে, যেদিন ভোট গ্রহণ হয় ইত্যাদি হয়েছে। তো সে যা হওয়ার হয়েছে, তখন সেগুলোর বিরুদ্ধে আমাদের আবার প্রতিবাদ মিছিল বার করতে হয়েছে। তো একটা মিছিলে বিমান বসু আমাদের নেতৃত্ব দিয়েছিলেন বামফ্রন্টের তরফে, এবং তার সঙ্গে ছিলেন আব্দুল মান্নান কংগ্রেসের তরফে। তখন তো আমরা অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, আমরা হেরে গেছি, কিন্তু প্রতিবাদটা রাখতে জারি করার জন্য একটা কথা। বিমান বসু বললেন, আপনি এরকম একটা প্রতীক কেন বাঁচলেন? সহজ কোনো প্রতীক বাঁচতে পারলেন না? এইসব প্রতীক লোককে চেনানো অত সোজা, বস্তিবাসী মানুষের পক্ষে এগুলো অত বুঝতে। আপনি কাপলেট নিতে পারতেন, কি পেন নিয়েছেন, পেনের নিম নিয়েছেন, এইসব। আমাকে একটু গালাগাল দিলেন আগে, পিতৃতুলোর লোক গালাগাল দিচ্ছে কী করে। আর আব্দুল মান্নান বললেন, আপনাকে তো আসনটা ছেড়েছিল সিপিআইএমের তরফ থেকে, মানে ওদের সিপিআইএম আর কংগ্রেসের বোঝাপড়ায় ওই আসনটা সিপিআইএমের আর কি। তো আপনি সিপিআইএমের প্রতীক নিয়ে দাঁড়াতে পারতেন, তাহলে ওদের সুবিধা হতো প্রতীকটা চেনাতে। আপনার তো প্রতীক চেনাতে দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি। মানে প্রতীকটা, আমি তো অত তো অভিজ্ঞতা আমাদের নেই, থাকার কথাও না। আমাদের তখন একটা কথা যে আমরা কোনো দলের হয়ে লড়বো না, আমরা প্রতিবাদে করব। ঠিক আছে, কিন্তু তখন বললো যদি দলে না লড়েন তাহলে আপনি প্রতীকটা পাবেন আপনার ক্যান্ডিডেচার ফাইনাল হওয়ার পরে, মানে স্কুটিনি হওয়ার পরে। যাদের সিম্বল নির্দিষ্ট আছে তারা তো সিম্বল করবে, আপনাদের কাছে কতগুলো সিম্বল ফেলে দেওয়া হবে, তার মধ্যে থেকে আপনি যেটা পাবেন সেটাই আপনার প্রতীক হবে। তার মানে ততদিনে নির্বাচনের অনেকটা এগিয়েই যাবে। হ্যাঁ, মানে আপনারা অনেক দেরি করে অম্বিকেশ মহাপাত্রের নামটা দেওয়ালে লেখা যাচ্ছে, কিন্তু কোন প্রতীকে ভোট দিতে হবে সেটা লেখা যাচ্ছে না। এবার কর্মী বাহিনী যারা আছে তারা একটু অসুবিধায় পড়ছে, কবে প্রতীক পাবো, কবে আবার লিখবো। এদিকে তো এখন কি রকম অবস্থা দলটার, বা পরবর্তীকালে কি আক্রান্ত আমরা মঞ্চ এখন আছে, আমি তার কনভেনার আছি, কিন্তু 2016 পর্যন্ত আক্রান্ত আমরা যেভাবে কাজ করেছে, তারপরে সেটা করতে পারছে না। করতে না পারার অনেকগুলো কারণের একটা প্রধান কারণ হচ্ছে রাজ্যের শাসক দল চাইছে না এই মঞ্চটা থাকুক। আচ্ছা, সেই জন্য আমার এগেনস্টে মিথ্যে মামলা টামলা দিয়ে আমাকে যেমন হ্যারাস করা হচ্ছে, তেমনি অনেককে হ্যারাস করা হয়েছে, কাউকে প্রলোভন দেওয়া হয়েছে, তারা প্রলোভনের শিকার হয়ে বসে গেছে। আর একটা হচ্ছে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিউজ মিডিয়াগুলো। 2016 পর্যন্ত নিউজ মিডিয়া আমাদের ঘটনাগুলোকে ওরা প্রচার করতো, বা বরুণ বিশ্বাস খুন হয়েছে, শিলাদিত্য চৌধুরী গ্রেপ্তার হয়েছে, কামদুনি ঘটনা ঘটেছে, 5টির গণধর্ষণ কাণ্ড ঘটেছে, সাগর ঘোষ বীরভূমে খুন হয়ে গেছে, সুদীপ্ত গুপ্ত ছাত্রনেতা খুন হয়ে গেছে, এগুলোতে তোলপাড় হয়ে যেত। এবং তোলপাড় হওয়ার একটাই কারণ ছিল মিডিয়া একটা ভালো ভূমিকা পালন করতো, যাকে বলে ইতিবাচক ভূমিকা। কিন্তু 2016 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার পরে মিডিয়া একেবারেই আমাদের দিক থেকে ফোকাসটা সরিয়ে নিল। এবং আমাদেরকে তো যারা 2012 সাল থেকে 2016 সাল অবধি আমার সঙ্গেই ছিল, আমি মানে মিডিয়ার মানে সহযোগিতা পেয়েছিলাম, তারাই পরিষ্কার বলে দিল যে আমাদের কিছু এখন করার নেই। তো আমরা তো কাউকে আর বাধ্য করতে পারি না। তার ফলে আমরা যে কাজগুলো করছি কিন্তু
পরিস্থিতি অনেকটা বদলে গেছে। আপনাকে শাসক পক্ষ থেকে কখনো কোনো প্রলোভন বা কোনো ফোন এসছে কখনো যে বা সমঝোতা করার জন্য কেউ কখনো বলেছেন? না, শাসক দল থেকে কখনো আসেনি, কিন্তু বিজেপি থেকে একাধিকবার এসছে। আমরা অনুষ্ঠান অনেকটাই এগিয়েছি, শেষের দিকেই প্রায়, কিন্তু এক্ষুনি মনে হচ্ছিল যে অম্বিকেশদার সাথে কথা বলতে বলতে এই একটা এপিসোডে মনে হয় অম্বিকেশদার সাথে কথা বলাটা শেষ হবে না। অনেক কথা শুরু হয়েছে সবে, কিন্তু এখন গল্প অনেকটা এগিয়ে যাবে। তাই একটাই প্রশ্ন অম্বিকেশদার কাছে রাখবো, যে এখনও তো ইলেকশন আসছে, আমাদের আগামী ইলেকশন আসছে, তাহলে আপনাকে কি আমরা দেখতে পাবো কোনো ক্যান্ডিডেট হিসেবে বা কোনো বিশেষ প্রতীকে? কারণ সিপিএম আপনার নিজের প্রতীক আছেই, তারপরে বললেন বিজেপি, মানে আমাদের এখন একটা সংশয় তৈরি করে দিলেন যে কোন চিহ্নে আপনাকে দেখতে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা। দেখুন, 2016 সালে প্রস্তাব এসেছিল, আমরা দোদুল্যমান ছিলাম, কিন্তু সেই সময় অশোক কুমার গাঙ্গুলি, অর্ধেন্দু সেন এরা আমাদের আক্রান্ত আমরা মঞ্চের অভিভাবক, তারাও বলেছিলেন যে না, তোমরা রাজি হও, আমরা নির্বাচনী প্রচারে তোমাকে সহযোগিতা করব। মানে অর্ধেন্দু সেন চিফ সেক্রেটারি ছিলেন বুদ্ধ ভট্টাচার্যের সময়। তো আমরা লড়েছিলাম, কিন্তু লড়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা পরে ঠিক করেছি যে না, আর আমরা এরকম কারোর মানে লড়ব না। এটা আমাদের একটা আক্রান্ত আমরা বোঝাপড়া আছে। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি আমাকে একাধিকবার প্রস্তাব দিয়েছিল, 2014 লোকসভা ভোটের আগে দিয়েছিল, 2016 বিধানসভা ভোটের আগে দিয়েছিল, এবং এই 2026 ভোটের আগেও আমাকে দিয়েছিল। আমি হাত জোড়ো করে রিফিউজ করেছি। আর এটাও আমি মনে মনে ঠিক করেছি যে নির্বাচনী লড়াইটা আমাদের কাজ না, মানে আমাদের কাজ, মানে আক্রান্ত আমরা মঞ্চের কাজ না, এটা একদম সঠিক আর কি। আর এখন নির্বাচনী পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে, মিডিয়া সব মিলিয়ে, হ্যাঁ, সেখানে লোকবল, অর্থবল, আরও অনেক কিছু বল সেখানে কাজ করছে। সেখানে আমাদের মতো লোকের লড়াই করে জেতার কোনো সম্ভাবনাই নেই। অতএব আর এইসব বয়সে এসে কেন। আপনার কাছে শেষ প্রশ্ন করছি অম্বিকেশদা, যে আগামী নির্বাচনে আপনার মানে কি ধারণা, যে কি হতে চলেছে এবং কি হওয়া উচিত? সেইখানে আমি যেটা বলতে পারি, আমি 77 সালে মাধ্যমিক পাশ করে 11 সাল অবধি বামপন্থ সরকারের সময়কালে আমার পথ চলা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। 11 সালের পরে আমার জীবন আরেকভাবে চলছে। 12 সাল থেকে ঘটনাটা তো আছেই, আক্রান্ত আমরা মঞ্চ করি, সব মিলিয়ে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, কামদুনির ঘটনা, পার্ক স্ট্রিটের ঘটনা, রাজ্যিকরের ঘটনা, তামান্না খুনের ঘটনা, বহু ঘটনা আছে। এবং এমনকি এবছর একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে গিয়ে এসআইআরের নাম করে সুপ্রিম কোর্ট অবধি চলে গেল। এখন বিচার ব্যবস্থা ভোটার তালিকা সংশোধনের কাজে হাত লাগাতে হয়েছে। তার মানে এটা পশ্চিমবঙ্গ খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সাধারণ একটা নাগরিক হিসাবে, বিজ্ঞানের শিক্ষক হিসাবে আমি মনে করি আর কি, এই অবস্থার পরিবর্তন হওয়া খুব জরুরি। আর কত খারাপ হবে? খারাপ হতে হতে তো অনেক দূর গেল, আর তো একটা জায়গায় ফিরতে হবে। অর্থাৎ এই সরকারের পরিবর্তনটা দরকার। এরপরে কে আসবে, কীভাবে আসবে, সেটা আলাদা কথা। কিন্তু আবার পশ্চিমবঙ্গের যেটুকু আমি আমার অভিজ্ঞতায় বুঝতে পারছি, যে এখানে যারা বিরোধী দল, বিজেপি আর কি, তার যে নেতা, সে একসময় তৃণমূলেই ছিলেন, এটা বাস্তব সত্য। আবার এখন যিনি বিজেপির প্রেসিডেন্ট, শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে তৃণমূলকে তৈরি করার সময় বিজেপি লেবার রুমে উপস্থিত ছিল, হ্যাঁ, কংগ্রেস ভেঙে। অর্থাৎ এই জায়গায় বিজেপি খুব যে তৃণমূলকে সরাতে আগ্রহী হবে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। এর বাইরে বাকি যে শক্তিগুলো আছে, তারা জড়ো হয়ে একটা কিছু রাজ্যের সাধারণ মানুষের মঙ্গলের জন্য কিছুটা করুক, এটাই আশা করি আর কি। আমার এর বেশি আশা করা ছাড়া কিছু নাই। আর আমার ভোটটা যদি আমি দিতে পারি, দেব। আপনি আপনার ভোট নিশ্চয়ই দিতে পারবেন অম্বিকেশদা। আমরা আবারও অম্বিকেশ মহাপাত্রকে পেতে চাইছি, অন্তত আমাদের আনকাট আড্ডা স্টুডিওতে, কারণ গল্প এবং প্রশ্ন আমার মাথায় অনেক ছিল, সে অনেকগুলোই করা হলো না। আগামী সময়ে নিশ্চয়ই কখনো আবারও আসবেন অম্বিকেশ মহাপাত্র। আমাদের আড্ডা চলবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন। আর কি ধরনের
ব্যক্তিত্ব আপনারা দেখতে চান সেটাও আমাদের জানাবেন। আমরা সেই রকম মানুষের সঙ্গেই গল্প করি যারা তার জীবনের সত্যি করে কথাটা বলবেন, আর একটা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পই থাকে আমাদের আড্ডায়। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ অম্বিকেশ দা। নমস্কার। নমস্কার।